রাতের অন্ধকারে রানীর গলিতে ঘটে গেল হুজুরিমল নামক এক ব্যবসায়ীর খুন। তারপরে আরও একটা খুন, এবং দুজনের কাছেই আশ্চর্যজনকভাবে পাওয়া গেল একটা সিঁদুর মাখানো শিবের মূর্তি। যোগসূত্র কোথায়? কে জানে? কে আছে এসবের পিছনে? শুনতে থাকুন আমাদের আজকের গল্প, লেখক পাঁচ করিদের কলমে, হত্যা রহস্য সিরিজের দ্বিতীয় গল্প, শিবের রং লাল। যমুনাকে দেখার পর থেকে নগেন্দ্রনাথের না জানি কিছু একটা হয়েছিল। যমুনার সুন্দর মুখ নগেন্দ্রনাথের হৃদয়ে সুস্পষ্ট অঙ্কিত হয়ে গেছিল। তার কথা ভাববেন না মনে করা সত্ত্বেও সর্বদাই তার মুখ তাঁর হৃদয়ে উদিত হতে লাগল। তিনি ঘরের মধ্যে বসে নিজের মনে সুন্দরী যমুনার কথাই ভাবছিলেন। এমন সময় কার পায়ের শব্দে তিনি যেন চমকে উঠলেন। দেখলেন যমুনা দাস। তিনি তাকে বাড়ির ঠিকানা দিয়ে এসেছিলেন। যমুনা দাস তাঁর সাথে সাক্ষাৎ করতে বিন্দুমাত্র দেরি করেননি। দেখেছো, আমি কিন্তু তোমার সঙ্গে দেখা করতে একদিনও দেরি করিনি। এসো এসো, সেই ছেলেবেলার কথা বলা যাক, এসো। নগেন্দ্রনাথের মনটা ভালো ছিল না। নানা চিন্তায় মনটা ভার হয়ে আছে। কেন এমন হয়েছে তিনি তা বুঝতে পারছিলেন না। তিনি প্রথমে যমুনা দাসের বাচালতা ও উচ্চ হাস্যে কিছুটা বিরক্তি বোধ করলেন, কিন্তু ক্রমে দেখলেন তার সাথে কথোপকথন করতে করতে যেন মনটা অনেকটা হালকা হতে লাগল। ক্রমে দুই বন্ধু বেশ রসিকতায় মেতে চলল। কৌতুক আমোদে আধ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর নগেন্দ্রনাথ জিজ্ঞাসা করলেন, এখন কি করছো? এখন ভবঘুরে হয়েছি। বাবার যা ছিল তা ফুঁকে দিতে বেশি দিন লাগেনি। তারপর মা মারা গেলেন, আমিও ভেসে পড়লাম। কাজকর্ম কিছুই করছো না? ভগবান আমাকে কাজের জন্য বানাননি হে, পরিশ্রম বাপরে, সে আমার জম। তবে চলবে কেমন করে? চলে যায় ভাই, ভালোই যায়। আবার দেখছো না, তাড়াতাড়ি বিয়ে করে সংসারী হয়ে পড়েছি। এইবার ভ্রমণ বন্ধ হলো আর কি। তুমি তাহলে অনেক দেশ ঘুরেছো? অনেক দেশ, জগৎ জুড়ে বললে ভালো হয়। পাঞ্জাবে গিয়েছো? পাঞ্জাবে? গ্রামে গ্রামে পাঞ্জাবের কোথায় না গিয়েছি বলো তো? অমৃতসরে? সেখানে প্রায় 6 মাস ছিলাম। তাহলে পাঞ্জাবের তুমি সব দেখেছো? যা দেখা উচিত তাও দেখেছি, যা দেখা অনুচিত তাও দেখেছি। নগেন্দ্রনাথ শিবলিঙ্গটি টেবিল থেকে বের করে যমুনা দাসের সামনে ধরে বললেন, এটা কি বলতে পারো? বাপরে! যমুনা দাস যেন কয়েক পা সরে দাঁড়ালেন। তাঁর মুখ মলিন হয়ে গেল। বিস্ফারিত চোখে নগেন্দ্রনাথের দিকে তাকিয়ে রইলেন। নগেন্দ্রনাথ তাঁর ভাব দেখে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। ব্যাপার কি? কি সর্বনাশ! তুমি এটা কোথায় পেলে? অমিচাঁদ এই শিবলিঙ্গ দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল। যমুনাও একই অবস্থা। যমুনা দাস অজ্ঞান না হলেও অনেকটা সেই রকমই ছিলেন। তার কপালে ঘাম ছুটল। তিনি কাঁপা কণ্ঠে বললেন, তুমি 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 কি সেই সম্প্রদায়ের লোক? যমুনা দাসের কাছে এই সম্প্রদায়ের বিষয়ে আরও কিছু জানার জন্য নগেন্দ্রনাথ বললেন, কোন সম্প্রদায়? যমুনা দাস কাঁপা হাতে সিঁদুর রঞ্জিত শিবলিঙ্গটি দেখিয়ে দিয়ে বললেন, এটা এটা যাদের চিহ্ন। আমি তোমায় সত্যিই বলছি, আমি এই সম্প্রদায়ের কিছুই জানি না। এই কথায় যমুনা দাস কিছুটা শান্ত হলেন। আমি মনে করেছিলাম আমার দফা আজ রফা হলো। এখনো কিছুদিন বাঁচার ইচ্ছা আছে ভাই। এটা দেখে এমন ভয় করার কি আছে? আছে আছে। আমি মনে করেছিলাম তুমি আমাকে এখনই খুন করবে। ও দেখলেই লোকে খুন হয়, খুনের চিহ্ন। সত্যিই কি তাই? হ্যাঁ, আমি আশ্চর্য হচ্ছি কেন তুমি এখনো খুন হওনি। ভালো চাও তো ওটাকে এখনই গঙ্গা জলে ফেলে দিয়েছো, নয়তো রক্ষে নেই। আমি বলছি একেবারে রক্ষে নেই। যমুনা দাসের কথায় নগেন্দ্রনাথ বিশেষ আশ্চর্য হলেন।
এই শিবলিঙ্গ সম্বন্ধে আরও কিছু জানার জন্য তার মন যেন উথাল পাথাল করছে, কিন্তু পাছে কৌতূহল প্রকাশ করলে যমুনা দাস যদি কোনো কথা না বলে, এই ভেবে তিনি প্রথমটা চুপ করলেন। যমুনা দাস তাঁর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তুমি এটা কোথায় পেলে? হজুরিমল যেখানে খুন হয়েছিলেন সেখানেই এটা পাওয়া গিয়েছে। তার মৃতদেহের কাছেই পড়েছিল। এতেই বুঝতে পারা যাচ্ছে সেই সম্প্রদায়ই তাকে খুন করেছে। কিন্তু এই সম্প্রদায় তাকে খুন করবে কেন? কেমন করে জানবো? নিশ্চয়ই কোনো কারণে তার উপর তাদের রাগ হয়েছিল। এই সম্প্রদায়টা কি? এরা কেন মানুষ খুন করে বেড়ায়? এ সম্প্রদায় সম্বন্ধে যা জানি বলছি। এই বলে যমুনা দাস উঠে জানলাটা দেখে এলেন, দরজা বন্ধ করে দিলেন। তার সেই হতভম্ব ভাব দেখে নগেন্দ্রনাথ খানিকটা হেসে ফেললেন। ভয় নেই, এখানে তোমার সম্প্রদায় কিছু করতে পারবে না। হজুরিমলকে এই শহরে ওরা খুন করেছে। কথাটা শুনে নগেন্দ্রনাথেরও কেমন যেন প্রাণটা কেঁপে উঠল। কিছুক্ষণ পরে নগেন্দ্রনাথ নিজের মনোভাব গোপন করে বললেন, এই সম্প্রদায়ের কাজ কি? যা জানি বলছি। এটা একটা ধর্ম সম্প্রদায়, অন্তত এটাই লোকে জানে। এই সম্প্রদায়ে কারা আছে? এদের সব কাজ গোপনে হয়। এরা কি করে এরাই জানে। সম্প্রদায়ভুক্ত না হলে কিছুই জানবার উপায় নেই। এদের উদ্দেশ্য কি? আমার সবই শোনা কথা, বুঝলে। এরা নাকি কি সব ওই কার্যকলাপ করে, তাতে নানান আশ্চর্য আশ্চর্য ক্ষমতা জন্মায়। তুমি এদের ব্যাপারে কিভাবে জানলে? হ্যাঁ, সেটাই বলছি। আমি তখন অমৃতসরে। একদিন অনেক রাত্রে এক বন্ধুর বাড়ি থেকে বাইনা আছে দেখে আমি বাড়ি ফিরছি। পথে তখন জনমানব নেই, চারিদিকে খুব অন্ধকার। এই সময় সামনে কার একটা আর্তনাদ শুনলাম, কে কাকে যেন মারছে। আমি ছুটে সেদিকে এগিয়ে গেলাম। আমি দূর থেকে বুঝলাম আমার পায়ের শব্দ শুনে দুজন লোক যেন ছুটে পালালো। তারপর? তারপর আমি দেখি একজন লোক রাস্তায় পড়ে আছে। লোকটার বুকে কে যেন ছোড়া মেরেছে, রক্তে তার জামা কাপড় ভিজে গিয়েছে। তার পাশে দেখি এইরকম একটা সিঁদুর মাখা শিব। ঠিক এই রকম? হ্যাঁ, ঠিক এই রকম। তারপর আমি সেই শিব কুড়িয়ে নিয়ে দেখি লোকটার ভয়ে অজ্ঞান হয়েছে। এমন অবস্থায় একে পথে ফেলে যাওয়া তো উচিত নয়, এই ভেবে আমি তাকে বাড়ি নিয়ে এলাম। আমার বাড়ি সেখান থেকে কাছেই ছিল। তুমি তখনই পুলিশে খবর দিলে না কেন? ইচ্ছা হয়েছিল, কিন্তু সেই লোকটির কাকুতি মিনতিতেই আর পুলিশকে কিছু জানায়নি। সে কিছুতেই আমাকে পুলিশে খবর দিতে দিলই না। তার পরম সৌভাগ্য যে গায়ে একটা তুলো দেওয়া জামা ছিল, সেজন্য ছুরি বুকে বসেনি, কেবলমাত্র মাংস একটু কেটে গিয়েছিল আর কি। তারপর সে লোক এই ব্যাপারে তোমায় কিছু বলেছিল? কিছু কেন, সব সব বলেছিল। সে ওই সম্প্রদায়ভুক্ত ছিল, কোনো কারণে দল ছেড়ে চলে আসে। তাতে সেই দলের লোক এর উপরে ক্রুদ্ধ হয়। দলের কাছে কোনো অপরাধ করলে তার একমাত্র দণ্ড হচ্ছে প্রাণদণ্ড। কে খুন করে? তা কেউ জানে না ভায়া। যার উপরে ভার পড়ে তাকেই খুন করতে হয়। না বলার জো নেই, তাহলে তারও প্রাণদণ্ড অবশ্যম্ভাবী। কি ভয়ানক! তারপর? এই লোকটা জানতো যে তার উপর প্রাণদণ্ডের আজ্ঞা হয়েছে। কেমন করে জানলো? এমন প্রাণদণ্ডের হুকুম হলে সেই লোকের কাছে যেমন করেই হোক এইরকম একটা শিব আসে। এই শিব এলেই সে লোক নিশ্চিত বুঝতে পারে যে তার দিন শেষ হয়েছে। সমিতির লোক নিশ্চয়ই তাকে হত্যা করবে। কি ভয়ানক! খুন হলে মৃত ব্যক্তির কাছেও এইরকম একটা শিব তারা রেখে যায়। তাতেই সকলে বুঝতে পারে যে লোকটা সেই গুপ্ত সমিতির কোনো লোকের দ্বারা খুন হয়েছে। পুলিশ এদের ধরে না কেন? পুলিশ? পুলিশ কি করবে? এ সম্প্রদায়ে কে আছে, এই সম্প্রদায় কোথায়, তার কিছুই কেউ জানে না। যারা দলে আছে তারা প্রাণ থাকতে কোনো কথাও বলবে না। পুলিশ টুলিশ কিছুই করতে পারবে না। তারপর কি হলো? সেই লোক কোথায় গেল? সে আমার বাড়িতে কয়েকদিন লুকিয়ে ছিল, কিছুতেই আমাকে তার পরিচয় অবশ্য দিল না। শেষে একদিন আমাকে না বলে কোথায় যেন চলে গেল। তাকে আর আমি খুঁজে পাইনি। এই সম্প্রদায়ের ব্যাপারে আর কোনো খোঁজ নিলে না কেন? খোঁজ নেওয়া? আমি তখন অমৃতসর শহর ছেড়ে পালাতে পারলে বাঁচি। কেন কেন নয়, সেই শিবটা তো আমার কাছে ছিল। পরে আমি জেনেছিলাম যে এদের সম্প্রদায়ের লোক নয়, এমন কোনো লোকের কাছে এরা এই শিবলিঙ্গ থাকতেও দেয় না। অথচ তার সামনে এসেও নিয়ে যেতে পারে না, তাহলে তো সম্প্রদায়ভুক্ত বলে ধরা পড়বে।
তোমার কাছে ছিল বলে তারা কি করলো? 4-5 দিন রাতে রাস্তায় আমাকে খুন করবার চেষ্টা করেছিল। তারপর বাড়িতে থাকা অসম্ভব হয়ে উঠল। কেন? কেন আবার কি? অনেক রাতে ক্রমাগত ঢিল পড়ে, হঠাৎ দরজা খুলে যায়, রাত্রে ঘুমিয়ে আছি কে যেন খাট ধরে নাড়া দেয়, নানা রকমের উপদ্রব। তারপর তুমি কি করলে? কি আবার করব? একটি পাঞ্জাবের ভদ্রলোক এই ব্যাপারে আমার কাছে শুনে আমাকে বললেন, আরে মশাই, যদি প্রাণে বাঁচতে চান তবে তাড়াতাড়ি এটাকে বিদায় করুন। আপনি কি জানেন ওই সম্প্রদায়ের লোক এটা না পেলে ওরা কিন্তু খুন করে এটাকে নিয়ে যায়। এ কথা শুনে নগেন্দ্রনাথের হৃদয় কেঁপে উঠল। যথার্থই তার ভয় হল। নিজের দুর্বলতার জন্য তিনি লজ্জিত হলেন। বললেন, তুমি সেটা কি করলে? একথা শুনে আমি রাতের বেলা সেটাকে আমার দরজার পাশে রেখে দিলাম। সকালে দেখি কে যেন নিয়ে গিয়েছে। তারপর আর কোনো খোঁজ পেলে? এইসব ব্যাপারে সত্যি কথা বলতে কি আমার মেজাজটা বড় খারাপ হয়ে গিয়েছিল, বুঝলে। আমি একেবারে পাঞ্জাব থেকে পালালাম। প্রাণের মায়া, বড় মায়া। এই সম্প্রদায়ের কি অনেক টাকা আছে? হ্যাঁ, শুনেছি অনেক টাকা আছে। এই টাকা তারা কোনোখানে জমাও রাখে না, একজনের কাছেও রাখে না, সম্প্রদায়ভুক্ত ভিন্ন ভিন্ন লোকের কাছে রাখে। গুরু গোবিন্দ সিং কি এই সম্প্রদায়ভুক্ত একজন? কেমন করে জানবো? খুব সম্ভবত হতে পারে। এই সম্প্রদায়ের কোনো টাকা কি তার কাছে আছে? তাই বা আমি কিভাবে জানবো? তার সঙ্গে আমার আলাপ হজুরিমলের বাড়িতে। তবে ভাবগতিক দেখে মনে হয় তার কাছে সম্প্রদায়ের কিছু টাকা থাকলেও থাকতে পারে। এবার নগেন্দ্রনাথ ঠিক অক্ষয় কুমারের মতো গাম্ভীর্য এনে বললেন, হ্যাঁ, সম্প্রদায়ের 10,000 টাকা তার কাছে ছিল। তুমি কেমন করে জানলে? এই 10,000 টাকা গুরু গোবিন্দ সিং হজুরিমলের কাছে রাখতে দিয়েছিল। তিনি এই টাকা তার সিন্ধুকে রেখেছিলেন, সে টাকা চুরি গিয়েছে। কি ভয়ানক! কে চুরি করলো? কেমন করে বলবো? তারই খোঁজ করা হচ্ছে। খুনের সঙ্গে চুরির নিশ্চয়ই সম্বন্ধ আছে, তাই অক্ষয়বাবু তদন্ত করছেন। তিনি অনুগ্রহ করে আমাকে সঙ্গে নিয়েছেন। তোমার কথা তাকে বলেছিলাম। তিনি তিনি কি বললেন? তিনি তোমাকে দলে নিতে সম্মত হয়েছেন। তিনি দেখছি খুবই ভদ্রলোক। আমরা যতদূর যা জেনেছি তা তোমার শোনা উচিত, নয়তো আমাদের কাজে যোগ দিতে পারবে না। বলো সব, আমার শোনা চাই। অক্ষয় কুমারও তিনি যা কিছু খোঁজ করে জানতে পেরেছিলেন খুনের ব্যাপারে সমস্তই নগেন্দ্রনাথ একে একে যমুনা দাসকে বললেন। কেবল গঙ্গার হাতে যে আংটি ছিল এবং গঙ্গা যে গোপনে রাতের বেলা হুজুরিমলের সাথে দেখা করত, খুনের দিনও দেখা করেছিল, তা বললেন না। তিনি জানতেন এ কথা তাকে বললে তিনি বিশ্বাস করতেন না, হেসে উড়িয়ে দিতেন। তিনি গঙ্গার প্রেমাকাঙ্ক্ষী। সমস্ত কথা যমুনা দাস নীরবে শুনলেন। নগেন্দ্রনাথের কথা শেষ হলে তিনি বললেন, এখন এ খুন কে করেছে তা বলা খুব একটা কঠিন নয়। কে খুন করেছে বলে তোমার মনে হয়? দুটো খুনের লাশের কাছেই শিবলিঙ্গ পাওয়া গিয়েছে। সুতরাং পাঞ্জাবের সম্প্রদায়ের দ্বারাই দুটো খুন হয়েছে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। গুরু গোবিন্দ সিং এই সম্প্রদায়ের লোক। তিনি সম্প্রদায়ের টাকা হজুরিমলের কাছে রেখেছিলেন, সেই টাকা চুরি গিয়েছে। এখন কে করেছে তা কি আর স্পষ্ট করে বলতে হবে? তুমি কাকে সন্দেহ করো? সন্দেহ নয়, আমি নিশ্চিত খুন করেছে গুরু গোবিন্দ সিংহ। যে সময় নগেন্দ্রনাথের বাড়িতে যমুনা দাস এসেছিলেন ঠিক একই সময় এদিকে অক্ষয় কুমারের বাড়িতে আরও একজন এসেছেন। অক্ষয় কুমার কখনো ভাবেননি যে তিনি খোঁজ করে তার বাড়িতে আসবেন। খুনের ব্যাপারে অক্ষয় কুমারের যা যা ধারণা হয়েছিল তার আগমন সমস্তটাই পাল্টে দিল। অক্ষয় কুমার নিজের ঘরে বসে কিছু কাগজপত্র দেখছিলেন। এই সময় তার ভৃত্য এসে জানালেন, দুজন মহিলা দেখা করতে চান। মহিলা? বলে অক্ষয় কুমার মাথা তুললেন। কোথা থেকে এসেছেন? তা জানি না, তারা আপনার সঙ্গে দেখা করতে চান, গাড়ি করে এসেছে। অক্ষয় কুমার সেই দুজন মহিলাকে সেখানে নিয়ে আসার অনুমতি দিয়ে নিজের কাগজপত্র গোছাতে লাগলেন। ভৃত্য চলে গেল। কিছুক্ষণ পরে দুজন মহিলাকে সঙ্গে নিয়ে সে ফিরে এলো। অক্ষয় কুমার দেখলেন দুজনই হিন্দুস্থানি স্ত্রীলোক। একজনকে দেখলে অপরজনকে দাসী বলে স্পষ্টই বুঝতে পারা যায়। দাসীর বয়স হয়েছে, তার অবগুণ্ঠন নেই, কিন্তু অপরের মুখ অবগুণ্ঠনে আবৃত। দেখলেই সম্ভ্রান্ত মহিলা বলে মনে হয়। অক্ষয় কুমার অতি সম্মানের সাথে কর্ত্রী ঠাকুরানীকে বললেন,
আপনারা কি কাজের জন্য আমার কাছে এসেছেন? হ্যাঁ, আমি আমার সাধ্যমতো সাহায্য করবার চেষ্টা করব। বলুন। আমার স্বামী সেদিন খুন হয়েছেন। আপনি কি হুজুরিমল বাবুর স্ত্রী? হ্যাঁ। আপনার স্বামীর খুনের তদন্ত আমিই করছি। রমণী তার কথার উত্তর না দিয়ে দাসীকে কি যেন বললেন। সে বাইরে চলে গেল। তখন রমণী অক্ষয় কুমারের আরও কাছে এলেন। অক্ষয় কুমার একটু সরে দাঁড়ালেন। রমণী বললেন, আপনি আমাদের ওখানে গিয়েছিলেন, অসুখের জন্য আপনার সঙ্গে সেদিন দেখা করতে পারিনি। অনেক খুঁজে আপনার বাড়ির ঠিকানা জেনে এসেছি। হ্যাঁ, ঠিক আছে। কি জন্য এসেছেন বলুন? যে খুন করেছে তাকে কি ধরেছেন? না, তাকে এখনো পাইনি। কে খুন করেছে আমি জানি, তাই বলতে এসেছি। কে খুন করেছে বলে আপনি মনে করেন? গঙ্গা। গঙ্গা? বলে অক্ষয় কুমার বিস্ময়ে বেগে দাঁড়িয়ে রইলেন। রমণীর দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। আপনি কেমন করে জানলেন? হ্যাঁ, আমি জানি, আমি শপথ করতে পারি, সে ডাকেনি, সে শয়তানি। কেবল জানি বললে তো খুন প্রমাণ হয় না। কিভাবে জানলেন সেটা খুলে বলুন। যতদিন এই শয়তানি আমাদের বাড়িতে আসেনি ততদিন আমি স্বামীর সঙ্গে বড়ই সুখী ছিলাম। এই ডাকে নিয়ে এসে আমার স্বামীর মন ভাঙিয়ে নেয়। আমি জানতাম, অনেক দিন আগে জেনেছি, সে লুকিয়ে আমার স্বামীর সঙ্গে কলকাতায় দেখা করত। সেই আমার স্বামীকে আমার কাছ থেকে চুরি করে নিয়েছিল। আচ্ছা, যখন সে আপনার স্বামীকে আত্মসাৎ করবার চেষ্টা করছিল তখনই আপনি তাকে তাড়িয়ে দেননি কেন? আমি তাড়ানোর কে? আমি কিছু বললে তিনি কোনো কথা শুনতেন না। ওই শয়তানি তার মন ভুলিয়ে নিয়েছিল। আমি জানতে পেরেছিলাম, পরেও জেনেছি, এই শয়তানি তার সঙ্গে সেদিন রাতে এ দেশ ছেড়ে পালানোর বন্দোবস্ত করেছিল। সে তাকে ভালোবাসতো না, তার টাকা নেওয়ার ফোন দিতেছিল। টাকার লোভেই সে তার কোনো ভালোবাসার লোক দিয়ে তাকে খুন করিয়েছে। আমি শপথ করে এই কথা বলতে পারি। তবে কি আপনি মনে করেন যে যমুনা দাসী হুজুরিমল বাবুকে খুন করেছে? সে শয়তানি, বেইমানি। সে মুখে যমুনা দাসকে ভালোবাসা দেখায়, তাকে বিয়ে করবেও বলেছে। সেই মূর্খও তাই বিশ্বাস করেছে। আমি সেই শয়তানিকে না খুব ভালো করে চিনি। যমুনা দাস খুন করেনি। তবে কাকে দিয়ে খুন করিয়েছে বলে আপনি মনে করেন? ললিতা প্রসাদ তাকেই ওই শয়তানি ভালোবাসে, তার জন্য প্রাণ দিতেও পারে। আমি জানি তার দ্বারাই সে আমার স্বামীকে খুন করেছে। রমণীর কথায় অক্ষয় কুমারের বিস্ময় চরম সীমায় উঠেছিল। তিনি অবাক হয়ে রমণীর দিকে তাকিয়েছিলেন। রমণী কিছুক্ষণ পরে বললেন, আমি চললাম। শয়তানি যদি পালায় তবে আমি তোমায় অভিশাপ দেব। অক্ষয় কুমার কথা বলার আগেই তিনি দ্রুত পায়ে সেই ঘর থেকে বের হয়ে গেলেন। হুজুরিমলের স্ত্রীর কথা শুনে অক্ষয় কুমার কেবল যে বিস্মিত হলেন এমন নয়, তিনি স্তম্ভিত হয়ে গেলেন। ভাবলেন, সংসারে লোক যা ভাবে তা প্রায়ই হয় না। এই হুজুরিমল শহরে খুব বড় লোক বলে গণ্য ছিল। তাকে ধার্মিক, দানশীল, অতি বদান্য লোক বলে সকলে জানত। কিন্তু কি আশ্চর্য, এই বুড়ো বদমাস সকলের চোখে ধুলো দিয়ে ভেতরে ভেতরে কি ভয়ানক কাজটাই না করছিল। দাসী গঙ্গার সাথে প্রণয়, কি ঘৃণা! আবার তাকে নিয়ে দেশ ছেড়ে পালাচ্ছিল, অন্যের টাকা নিয়ে চম্পট দিচ্ছিল। আমি যা ভাবছিলাম, এই মহিলার কথায় সব উল্টে গেল দেখছি। যাই হোক, সহজে এর কথা বিশ্বাস করা উচিত হবে না। মহিলাদের রাগ হলে সব করতে পারে, সব বলতে পারে। দেখা যাক কতদূর কি হয়। অক্ষয় কুমার সব কাজ ফেলে তাড়াতাড়ি ললিতা প্রসাদের সাথে দেখা করতে চললেন। প্রথমে অক্ষয় কুমারকে দেখে ললিতা প্রসাদ যেন চমকে উঠেছেন। তার মুখ শুকিয়ে গেল, কিন্তু তিনি মুহূর্তের মধ্যে নিজের মনের ভাব গোপন করে বললেন, আসুন, তা
আজ কি জন্য এসেছেন? হুজুরিমলবাবুর স্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছে। কথাটা শুনে ললিতা প্রসাদ বিচলিত হয়ে উঠলেন। এই ঘরে আসুন। দুজনেই পাশের ঘরে গিয়ে বসলেন। ললিতা প্রসাদ জিজ্ঞাসু দৃষ্টিতে তাঁর মুখের দিক তাকালেন। তখন অক্ষয় কুমার গম্ভীরভাবে বললেন, বলছি হুজুরিমলবাবুর স্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছে। ললিতা প্রসাদ কোনো কথা বললেন না। হ্যাঁ, তার কাছেই তো জানলাম। হুজুরিমল সাহেব বৃদ্ধ হলেও তার অনেক গুণ ছিল। কি গুণের ব্যাপারে জানলেন? জানলাম তিনি গঙ্গার জন্য পাগল হয়ে গিয়েছিলেন। মিথ্যে কথা। বলে তিনি লাফিয়ে উঠলেন। তারপর আত্মসংযম করে বলে বসলেন, হুজুরি মলের স্ত্রী ঈর্ষা বশে এইরকম বলেছেন, তার একটা কথাও সত্যি নয়। কিন্তু আরও জানলাম সেই গঙ্গা আবার আপনার জন্যে পাগল। ললিতা প্রসাদের মুখ রাগে লাল হয়ে গেল। তিনি ক্রুদ্ধভাবে বললেন, মহাশয় কি আজ আমাকে অপমান করতে এখানে এসেছেন? কিন্তু এটাতে আমার লাভ কি? আর আমি এটাও জেনেছি যে যমুনা দাস বাবুর সঙ্গে তার বিয়ে হওয়ার কথা হয়েছে। ললিতা প্রসাদ এবার একটা অব্যক্ত শব্দ করলেন। তিনি কি যেন একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু বললেন না। অক্ষয় কুমার তাঁর মুখের দিকে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থেকে বললেন, বলছি যে আপনি কি গঙ্গাকে ভালোবাসেন? এবার ললিতা প্রসাদ তার ক্রোধ সম্বরণ করতে পারলেন না। বললেন, আপনি এখন এখান থেকে উঠুন। আপনার সাথে আমার কোনো রকম কথা নেই। হ্যাঁ, না থাকলে উঠতাম, সময় নষ্ট করতাম না। কিন্তু আমার বিশ্বাস গঙ্গা এই খুনে জড়িত। মিথ্যে কথা। বটে, সেই জন্য সে লুকিয়ে লুকিয়ে রাতের বেলা হুজুরিমলের সাথে দেখা করতে। বলুন। ললিতা প্রসাদ কি করবে কি না জানার আগেই হঠাৎ তিনি অক্ষয় কুমারকে ক্ষিপ্ত বাঘের মতো আক্রমণ করলেন। সবলে তাঁর গলা টেনে ধরলেন। অক্ষয় কুমার দুর্বল ছিলেন না, তাঁর শরীরেও অসীম বল ছিল। তিনি নিমেষের মধ্যে নিজেকে মুক্ত করলেন। তারপর সবলে ললিতা প্রসাদকে ধরে বসিয়ে দিলেন। ললিতা প্রসাদ সশব্দে হাঁপাতে লাগলেন। অক্ষয় কুমার মৃদু হেসে শ্লেষপূর্ণ স্বরে বললেন, ললিতা প্রসাদ বাবু, শরীরের বল জায়গা বুঝে ব্যবহার করবেন। যাই হোক, আপনি কিছু না বলা সত্ত্বেও আমার যা জানা তা জানা হয়ে গেছে। আপনি গঙ্গাকে খুব ভালোবাসেন। হ্যাঁ, আমি তাকে ভালোবাসি। সে হুজুরিমলকে অত্যন্ত ঘৃণা করত। সে যমুনা দাসকেও ভালোবাসে না। হ্যাঁ, সেই কথাই তো আমি বলছিলাম। তবে সে আপনাকেও ভালোবাসে না। মিথ্যে কথা। মিথ্যে হোক সত্যি হোক, আপনি জানেন। উপস্থিত এই খুনের ব্যাপারে তার কতটা কি হাত আছে সেটা জানাই আমার কর্তব্য এবং প্রয়োজন। আপনি কি তার সঙ্গে দেখা করবেন? নিশ্চয়ই। ললিতা প্রসাদও তাঁর পিছু নিতে উদ্যত হলেন, কিন্তু আত্মসংযম করলেন। তারপর তাড়াতাড়ি একটা চিঠি লিখে এক ব্যক্তিকে ডাকলেন। তাকে কানে কানে কি যেন বলে চিঠিটি দিয়ে বিদায় করলেন। এদিকে অক্ষয় কুমার রাস্তায় এসে পড়েছেন। তিনি ভাবলেন, একে সময় দেওয়া উচিত না। আমাকে এখনই একবার চন্দননগর যেতে হবে। তৎক্ষণাৎ একটা গাড়ি ভাড়া করে হাবড়া স্টেশনের দিকে চললেন। আধ ঘন্টার মধ্যেই একটা ট্রেন ছাড়বে। অক্ষয় কুমার চন্দননগর স্টেশনে নেমে হুজুরিমলের বাড়ির দিকে চললেন। দেখলেন আরও একটি লোক গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে হুজুরিমলের বাড়ির দিকে ছুটছে। তার হাতে একটা চিঠি। অক্ষয় কুমার মনে মনে বললেন, আরে ললিতা প্রসাদ গাধা নয় দেখছি। আগে থেকে গঙ্গাকে সাবধান করে দেওয়ার জন্য চিঠি লিখে লোক পাঠিয়ে দিয়েছে। দেখা যাক ওর দৌড় কত দূর। তিনি হুজুরিমলের বাড়িতে এসে গঙ্গার সঙ্গে দেখা করতে চাইলেন। ভৃত্যগণ আগেই তাকে পুলিশের লোক বলে জানত, সুতরাং তার হুকুম অমান্য করতে কারোর সাহস হলো না। আমি যে এসেছি এ কথা কাউকে বলবে না, আর বললে সব বেটাকে ধরে জেলে ভরে দেবো। তারা গঙ্গাকে ডেকে দিল। গঙ্গা তার কাছে এসে সলজ্জভাবে মৃদু হেসে বলল, খুনে বুঝি এবার ধরা পড়েছে, তাই আমাকে বলতে এসেছেন? না, আরে খুনি তো এখনো ধরা পড়েনি, সেই জন্যই তো তোমার কাছে এসেছি। আমার কাছে?
আমার কাছে কেন? আচ্ছা, এই তুমি কি জানো যে হুজুরিমল বাবুর ওপরে কার রাগ ছিল? আমি কেমন করে জানবো? এই, তুই কিন্তু লুকিয়ে তার সঙ্গে রাত্রে দেখা করতে। আমি? হ্যাঁ, তুমি তুমি যদিও ঘুমটায় মুখ ঢেকে যেতে, তবুও তোমাকে লোকে চিনতে পেরেছে। তোমার ওই আংটিটাই তোমাকে চিনিয়ে দিচ্ছে। গঙ্গা বিস্মিতভাবে আংটির দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, এই আংটি? কেন? এই আংটি তো আমি 2-1 দিন আগেই হাতে পড়েছি মাত্র। অক্ষয় কুমার তার কথা শুনে সামান্য বিস্মিত হলেন। তবে কি সত্যি হুজুরিমলের কাছে গঙ্গা যায়নি? বললেন, দেখো, একজন মহিলা, হুজুরিমল বাবু যে রাত্রে খুন হন সেই রাত্রে ঠিক ওই 9টার পরে তার সঙ্গে কিন্তু দেখা করেছিল। সে আমি নই। আপনি অপেক্ষা করুন, আমি যমুনাকে ডাকি। অক্ষয় কুমার বাধা দেওয়ার আগেই গঙ্গা তীর বেগে ঘর থেকে বেরিয়ে গেল। পালালো না তো? পালাবে কোথায়? এখন দেখছি খুন করুক না করুক, কে খুন করেছে সেটা জানে। অনেক মামলা তদন্ত করলাম, এমন গোলযোগের মামলা আগে দেখিনি। সে বুড়ো বেটা নিজেও মরল আর আমাদেরও হারমাস খালি করে দিয়ে গেল। এই সময় গঙ্গা যমুনাকে সঙ্গে নিয়ে সেখানে ফিরে এলো। বলল, যমুনা জানে যে প্রায় 2-3 মাস আগে এই আংটি আমার হাতে ছিল না। যমুনা বিস্মিতভাবে একবার গঙ্গার মুখের দিকে তাকালো, পরে অক্ষয় কুমারের মুখের দিকে। কিছুক্ষণ পরে ধীরে ধীরে বলল, কেন? আংটির কি হয়েছে? ইনি বলছেন এই আংটি আমার হাতে ছিল না। আংটিটা গঙ্গার হাত থেকে বাগানে পড়ে গিয়েছিল। প্রায় 2 মাস খাসের মধ্যে পড়েছিল, কেউ খুঁজে পায়নি। আমি 10-15 দিন হলো খুঁজে পেয়েছিলাম, পাছে আবার হারিয়ে যায় বলে নিজের হাতে পড়েছিলাম। গঙ্গাকে দিতে গেলে সে বলল, তোমার হাতে বেশ মানিয়েছে, তোমার হাতেই থাক। সেই পর্যন্ত আমার হাতেই ছিল। 3-4 দিন হলো তাকে দিয়েছি। এই আংটিটার কি হয়েছে? যে রাত্রে হুজুরিমল বাবু খুন হন সেই দিন একজন মহিলা তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তার একজন ভৃত্য সেই মহিলার হাতে এই আংটিটি দেখতে পায়। তাহলে কি আপনি সে রাত্রে কলকাতায় গিয়ে হুজুরিমলের সঙ্গে দেখা করেছিলেন? যমুনা কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। অক্ষয় কুমার অতি কঠোরভাবে বললেন, শোনো, চুপ করে থাকলে চলবে না, তোমাকে এটা সঠিক জবাব দিতে হবে। হ্যাঁ আমি আমি হ্যাঁ আমি কি আমি? স্পষ্ট করে বলো। আমি গিয়েছিলাম। তুমি একবার আমাকে মিথ্যে কথা বলেছিলে, বলো বলো, ঠিক করে বলো। যমুনার চোখের কোণটা চিকচিক করে উঠল। সে বাষ্পবন্ধ কাঁপা কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ আমি সে রাত্রে তার সঙ্গে দেখা করেছিলাম। তবে সেই মহিলাটি তুমি? যমুনা কোনো উত্তর দিতে পারল না। তার আপাদমস্তক কাঁপতে লাগল। গঙ্গা তাড়াতাড়ি তাকে ধরে ফেলল এবং অন্য ঘরে নিয়ে যাওয়ার উপক্রম করল। যেই তারা দরজার কাছে গিয়েছে, অক্ষয় কুমার বললেন, দাঁড়াও। দুজনে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়ালো এবং ফিরে এসে কোচের উপর বসল। দেখেছেন আপনার কি বড় ভুল হয়েছে? আমার হাতে এই আংটি ছিল না। আমি কলকাতায় গিয়ে হুজুরিমল বাবুর সঙ্গে দেখা করিনি। আপনি ললিতা প্রসাদের কাছ থেকে এইমাত্র যে চিঠিটা পেয়েছেন সেটা আমি দেখতে চাই। গঙ্গা বিস্মিতভাবে তাঁর দিকে তাকালো, ভ্রু কুঁচকে বিরক্তভাবে বলল, আপনি কেমন করে জানলেন তিনি আমাকে চিঠি লিখেছেন? পুলিশে কাজ করতে হলে আমাদের অনেক খবর রাখতে হয়। যে লোককে চিঠি দিয়ে ললিতা প্রসাদ পাঠিয়েছিল সে আমার সঙ্গে এক গাড়িতেই চন্দননগর এসছে। গঙ্গার মুখ লাল হয়ে গেল। সে ভ্রু দুটো কুটিলভাবে বেঁকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, হ্যাঁ আমি চিঠি পেয়েছি। আমি সেই চিঠিটা দেখতে চাই। সে চিঠি আমি তখনই ছিঁড়ে ফেলে দিয়েছি। কোথায় ফেলেছেন চলুন দেখি। সে চিঠি আমি পুড়িয়ে ফেলেছি। দেখুন, গন্ডগোল করবেন না।
সে চিঠি আমি দেখতে চাই এবং দেখবই। সে চিঠি আমি কিছুতেই দেখাবো না। বুঝলাম, খুনের ব্যাপারে তাতে কিছু কথা আছে। আপনি কি মনে করেন আমি খুন করেছি? অত দূর এখনো মনে করিনি, তবে আপনি জানেন কে খুন করেছে। মিথ্যে কথা। এতক্ষণ যমুনা মাথা নত করে চুপচাপ বসেছিল। হঠাৎ কোথা থেকে তার দেহে কি অমানসিক শক্তির সঞ্চার হলো। সে সগর্বে মাথা তুলল, অত্যন্ত দৃঢ়ভাবে বলল, না, মিথ্যে কথা নয়। অক্ষয় কুমার বিস্মিত হয়ে তার মুখের দিকে তাকালেন। তাকিয়ে গঙ্গার মুখের দিকে দেখলেন। মুখ দেখে বুঝলেন যমুনার কথায় গঙ্গা প্রথমে আশ্চর্য হলো বেশ। পরক্ষণে তার বিশালাকার চোখগুলো একবার জ্বলন্ত উল্কাপিণ্ডের মতো জ্বলে উঠল এবং রাগে মুখখানা বেশ শক্ত হয়ে গেল। গঙ্গা দাঁতে দাঁত চেপে রাগ দমন করার চেষ্টা করল। যমুনা, তোর মাথা খারাপ হয়ে গেছে। যমুনা মুখ না তুলে নিজের পায়ের দিকে তাকিয়ে বলল, তোমার জন্য লোকে ভাবছে যে আমিই খুন করেছি। তোমাকে আমি খুব ভালোবাসতাম, তাই কোনো কথা বলিনি। এখন দেখছি মাসি তোমার ব্যাপারে যা বলেছেন তাই ঠিক। কি ঠিক? এই ঘটনায় অক্ষয় কুমার মনে মনে ভারী সন্তুষ্ট হলেন। খানিক হেসে বললেন, এইবার কিছু আসল কথা জানতে পারা যাবে। যমুনা এবারও মুখ তুলে তাকালো না। তাকালে সে নিশ্চয়ই ভয় পেত। মাসি তোমার ব্যাপারে অনেক দিন আগেই জেনেছিলেন। মেসোমশাই তোমার বাপের বয়সী, তুমি তার সঙ্গে। গঙ্গা আর রাগ সংবরণ করতে পারল না। মুখ সামলে কথা বলো। এবার যমুনা সব একে উঠে দাঁড়ালো। গঙ্গা, আমি তোমাকে বড় ভালোবাসতাম বলে এতদিন সহ্য করেছি, আর নয়। আমি আগে জানতাম না যে তুমি এমন। আমি কলকাতায় রাত্রে হুজুরিমলের সঙ্গে দেখা করতে যাইনি। হ্যাঁ, যাওনি, সেদিন যাওনি, তার আগে প্রায়ই যেতে। পাছে কেউ আংটিটা দেখে তোমায় চিনতে পারে বলে ছল করে আংটিটা হারিয়েছিলে। আমি বুঝতে পারিনি তুমি ইচ্ছে করে আংটিটা আমার হাতে পরিয়েছিলে, তোমার মাথা খারাপ হয়ে। না, আমার মাথা খারাপ হয়নি। তুমি সেদিন মেসোমশাইয়ের সঙ্গে দেখা করতে যাওনি, কিন্তু তুমি দাসী রঙ্গিয়াকে তার সঙ্গে দেখা করার জন্য রাত্রে পাঠিয়েছিলে। মিথ্যে কথা। এই বলে গঙ্গা ঘর ছেড়ে বেরিয়ে গেল। অক্ষয় কুমার তাকে অনুসরণ করতে যাচ্ছিলেন, কিন্তু দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ যমুনার দিকে তাকিয়ে থেকে তিনি বললেন, আচ্ছা, রঙ্গিয়াকে যে গঙ্গা হুজুরিমলের সঙ্গে দেখা করতে পাঠিয়েছিল, সে কথা আপনি জানলেন কি করে? সে যে কাপড়টা পরেছিল সেটা গঙ্গার। সেদিনও সে ওই কাপড়টাই পরেছিল। নিশ্চয়ই সে তার নিজের কাপড় পরিয়ে তাকে মেসোমশাইয়ের সঙ্গে দেখা করতে পাঠিয়েছিল। ও, ঠিক কথা, তাই তো, বুঝেছি। যমুনা তার মুখের দিকে তাকিয়ে রইল। এখন বুঝেছি, হুজুরিমলের সঙ্গে রাত্রে রানীর গলিতে গঙ্গারই দেখা করবার কথা ছিল। হুজুরিমল তাকে দিয়ে বোধহয় বম্বে যাওয়ার জন্য দুখানা টিকিট কিনেছিল, কিন্তু কোনো কারণে গঙ্গা তার সঙ্গে দেখা করতে যায়নি। দাসী রঙ্গিয়াকে নিজের কাপড় পরিয়ে পাঠিয়ে দিয়েছিল। এটাতেই বুঝতে পারা যাচ্ছে নিশ্চয়ই তার মতলব ছিল যে হুজুরিমল রঙ্গিয়াকে তার কাপড় পরা দেখে ভাববে যে সেই এসেছে। অক্ষয় কুমার নিজের মনেই এইসব বলে যাচ্ছিলেন। যমুনা নীরবে দাঁড়িয়েছিল। হঠাৎ অক্ষয় কুমার থামলেন। ভাবলেন এমন উচ্চস্বরে চিন্তা করা উচিত নয়। আমি আপনাকে আরো দুই একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলুন। আপনি স্বীকার করেছেন যে আপনি সে রাত্রে হুজুরিমলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। হ্যাঁ। কেন গিয়েছিলেন আমাকে বলুন। যমুনা উত্তর দিল না। না বললে আপনি বিপদে পড়বেন। এবারও যমুনা উত্তর দিল না। দেখুন, সব কথা খুলে না বললে এই খুনের জন্যে আমি কিন্তু আপনাকে গ্রেপ্তার করব। আমি খুনের কিছুই জানি না। আপনি কি জন্যে সেই রাত্রে হুজুরিমলের সঙ্গে দেখা করেছিলেন সেটা বলুন। কিছুতেই বলবো না।
আমি এখনো আপনাকে বলছি, না বললে আপনি কিন্তু ভয়ানক বিপদে পড়বেন। বিপদ যতই ভয়ানক হোক না কেন, আমি কিছুতেই বলবো না। প্রাণ থাকতে বলবো না। অক্ষয় কুমার সহজে রাখতেন না, কিন্তু আজ এই ছোট্ট মেয়েটার জেদ দেখে তিনি না রেগে থাকতে পারলেন না। এখনো আপনাকে ভাববার সময় দিলাম। আমি আবার আসবো আপনার সঙ্গে দেখা করতে, তবে আবার বলছি, বলে ফেলুন। প্রাণ থাকতে বলবো না। আচ্ছা, আবার দেখা করব। বলে অক্ষয় কুমার ক্ষুব্ধভাবে সেই বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বাইরে এসে বললেন, এরকম বদমেয়ে আমি জীবনে দুটো দেখিনি। এ নিজে খুনের ব্যাপারে না থাকলেও খুনের সব কথা জানে। দেখছি যত বদমাইশের গোড়া হচ্ছে এই গঙ্গা। সংসারে মানুষ চেনা দায়। যা হোক, এখন অনেক বিষয় জানতে পারা গেছে, ক্রমে বাদ বাকিটাও জানা যাবে। তিনি মনকে এরকম প্রবোধ দিলেন বটে, কিন্তু এতদিনের এই খুনের কিনারা করতে পারলেন না। মনে মনে বেশ বিরক্ত হলেন। অতি বিরক্তভাবে গাড়িতে এসে উঠলেন তিনি। কলকাতায় এসে তিনি প্রথমে নগেন্দ্রনাথের সাথে দেখা করতে চললেন। কয়েকদিন তিনি তার সাথে দেখা করার সময় পাননি। নগেন্দ্রনাথও একটু উদ্বিগ্নভাবে তাঁর প্রতীক্ষা করছিলেন। তিনি অক্ষয় কুমারকে দেখে তাড়াতাড়ি এগিয়ে গেলেন। অক্ষয় কুমারের মেজাজটা তখনও প্রচণ্ড বিগড়ে ছিল। তিনি বিরক্তভাবে একটা চেয়ারে বসে পড়লেন। তার ভাব দেখে নগেন্দ্রনাথ বিস্মিত হয়ে বললেন, ব্যাপার কি, নতুন কিছু জানতে পারলেন? অক্ষয় কুমার চোখ বুজে বসেছিলেন। সেইভাবেই বললেন, সব নতুন। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। না পারারই কথা। খুলে বলুন সব। খুলে বলবো আমার মাথা। এত রাগলেন কার ওপর? আর নিজের ওপর। তাহলে এখনের বিষয়ে কিছুই করে উঠতে পারলেন না দেখছি। আপনি হার মানলেন? অক্ষয় কুমার উঠে বসলেন। আরে মশাই, এত ডিটেকটিভ উপন্যাস লিখছেন, এই খুনের যে পর্যন্ত হয়েছে মনে করুন এটাই আপনার অর্ধলিখিত উপন্যাস। এই পর্যন্ত লেখা হয়েছে, তারপর কি লিখবেন আর কি করে উপসংহারে আসবেন বলুন না দেখি। বিধাতার উপন্যাসের সঙ্গে আপনার উপন্যাসের কতখানি মিল হয়। আপনার মতো সুদক্ষ ডিটেকটিভ যখন হার মানলেন, তখন এই খুনের রহস্য কখনো প্রকাশ হবে না। এই তবে কি আপনার উপন্যাসের ওই পর্যন্ত? আমি তো অনেক দিনই হার মেনেছি। আপনার শখ আমার দায়। আমি হার মানলে আমাকে ছাড়বে কে? আর কত দূর কি করলেন? ললিতা প্রসাদ আর উর্মিচাঁদের সঙ্গে আবার দেখা করেছি। তাদের কাছে নতুন কিছু জানতে পেরেছেন? ব্যস্ত হবেন না, যদি সব শুনতে চান চুপ করে শুনুন। গঙ্গা আর যমুনার সঙ্গেও দেখা করেছি। নগেন্দ্রনাথ নড়ে উঠলেন। ব্যগ্রভাবে কি বলতে যাচ্ছিলেন, কিন্তু তাঁর এই ভাব দেখে অক্ষয় কুমার চেয়ারে ঠেস দিয়ে বসলেন। চোখ বন্ধ করলেন, কোনো কথা বললেন না। অক্ষয় কুমারের হঠাৎ এরকম নিদ্রাকর্ষণ দেখে নগেন্দ্রনাথ বেশ বিস্মিত হলেন। আমি তো কোনো কথা বলিনি। অক্ষয় কুমার চোখ খুললেন না। সেই অবস্থায় থেকে বলতে লাগলেন, গোড়ায় আমরা কিছুই জানতাম না। কেবল জানতাম এই শহরে এক রাতে প্রায় এক সময় একটি মহিলা আর একটি পুরুষ খুন হয়েছে। ক্রমে জানলাম তাদের একজন হুজুরিমল, অপরজন তারই দাসী রঙ্গিয়া। আর কি দেখলাম? সিঁদুর মাখা শিব। চুপ করুন না। নগেন্দ্রনাথ চুপ করেই রইলেন। তারপর দেখলাম হুজুরিমলের বাড়িতে 4টি মহিলার ব্যাপার। একটি হুজুরিমলের স্ত্রী, অপর একটি যমুনা, আর একটি গঙ্গা, আর একটি দাসী রঙ্গি। শেষের 3টি কিন্তু যুবক। আরও দেখলাম হুজুরিমলের এই খুনের মামলায় আরও 4টি লোককে আনা যায়। একটি ললিতা প্রসাদ, একটি উর্মিচাঁদ, একটি গুরু গোবিন্দ সিং, আর একটি যমুনা দাস। নগেন্দ্রনাথ কি যেন একটা বলতে যাচ্ছিলেন। অক্ষয় কুমার বললেন, এই ব্যাপারের মধ্যে তাহলে পেলাম 4টি স্ত্রীলোক, 4টি পুরুষ, আর পেলাম 3টি জিনিস। কি জিনিস? অক্ষয় কুমার ভ্রুকুটি করলেন। তার কথায় কোনো উত্তর না দিয়ে বললেন, আর পেলাম 3টি জিনিস। প্রথমত সিঁদুর মাখা শিব 2টো,
দ্বিতীয়ত টাকা 10,000 টাকা, আর তৃতীয়ত ভালোবাসা, দেশ, ঈর্ষা, প্রতিহিংসা। ব্যাস। সিঁদুর মাখা শিবই এ খুনের কারণ স্পষ্ট দেখিয়ে দিচ্ছে। পাঞ্জাবের সেই সম্প্রদায়ের লোক যে এ খুন করেছে তাতে কোনো সন্দেহ নেই। অক্ষয় কুমার এবার উঠে ভালো করে বসলেন, পরে নগেন্দ্রনাথের দিকে তাকিয়ে বললেন, কেন? আমরা জানতে পেরেছি যে পাঞ্জাবের এই রকম একটা সম্প্রদায় আছে। ভালো, এই সম্প্রদায়ের চিহ্ন এই সিঁদুর মাখা শিব। খুব ভালো। কেউ যদি এই সম্প্রদায়ের বিরাগ ভোজন হয় তাহলে তাকে এই সম্প্রদায়ের লোকে খুন করে থাকে। এই রকম খুন হলে লাশের কাছে এই রকম সিঁদুর মাখা শিব তারা রেখে যায়। স্বীকার করলাম। দুটো লাশের কাছে সিঁদুর মাখা শিব পাওয়া গিয়েছে, সুতরাং বুঝতে হবে এই খুন সেই সম্প্রদায়ের কাজ। ও, তাহলে আপনার মতে গুরু গোবিন্দ সিং দুটো খুনই করেছে? হ্যাঁ, অজুরিমল সম্প্রদায়ের টাকা নিয়ে পালাচ্ছে। এই খবর পেয়ে গুরু গোবিন্দ সিং তার পেছনে যায়। সেই রাগে সম্প্রদায়ের হুকুমে অজুরিমলকে খুন করে, কিন্তু তার কাছে টাকা দেখতে পায়নি। কেন? অজুরিমল গঙ্গাকে নিয়ে পালানোর বন্দোবস্ত করেছিল, সে তার কাছে টাকা দিয়েছিল। কাজেই গুরু গোবিন্দ সিং টাকা না পেয়ে গঙ্গার কাপড় পরা রাঙিয়া দাসীর পেছনে যায়, তারপর অজুরিমলকেও খুন করে টাকা নিয়ে চলে যায়। আচ্ছা, তারপর রুঙ্গিয়া খুন হলো কেন? সে টাকা নিয়েছিল বলে। বটে, তবে গুরু গোবিন্দ সিং টাকা হারিয়েছে বলে এরকম হম্বিতম্বি করলো কেন? লোকের চোখে ধুলো দেওয়ার জন্য। আচ্ছা, আর আমি যদি বলি গুরু গোবিন্দ সিং আবার টাকা ফেরত পেয়েছে? নগেন্দ্রনাথ আশ্চর্য হয়ে অক্ষয় কুমারের মুখের দিকে তাকিয়ে রইলেন। অক্ষয় কুমার হাসতে লাগলেন। এ কথা তো আগে বলেননি। আগে শুনিনি। কার কাছে শুনলেন? উর্মিচাঁদ, ললিতা প্রসাদ এবং খোদ গুরু গোবিন্দ সিংহের কাছে। তারা কি বলল? গত রাত্রে কে একজন গুরু গোবিন্দ সিংহের বাসায় একটি চিঠি রেখে যায়। সেই চিঠির ভেতরে 10,000 টাকা। গুরু গোবিন্দ সিংহের চাকর বলে যে সে একজন দারোয়ান ধরনের লোক। কোথা থেকে এসেছে জিজ্ঞেস করলে বলে, চিঠিতে সব লেখা আছে, চিঠি বাবুকে দিও। এটা বলেই সে চলে যায়। আশ্চর্য, সন্দেহ নেই। ঠিক আছে, কিন্তু এখন কে খুন করেছে বলে আপনার মনে হয়? আমার দৃঢ় বিশ্বাস এই সবই গুরু গোবিন্দ সিংয়ের ফন্দি। ভুল। তবে আপনি কি স্থির করেছেন বলুন? কিছুই পাকাপাকি স্থির করতে পারিনি, তবে কিছু বিষয় জানতে পেরেছি। সে রাত্রে গঙ্গা অজুরিমলের সঙ্গে দেখা করেনি। কে করেছিল? যমুনা। সে কথা নিজ মুখে স্বীকার করেছে, কিন্তু কি জন্য দেখা করেছিল তা সে কিছুতেই বলবে না। কাজেই সেই চুরি ও খুনের বিষয়ে জানে। তবে বলছে না কেন? কাউকে ঢাকার জন্য। কাকে ডাকবার জন্য? মনে হচ্ছে অজুরিমলের স্ত্রীকে। আপনি কি মনে করেন সেই খুন করেছে? মনে করা না করায় কি আসে যায় ভাই, প্রমাণ চাই। কিন্তু তার খুন করার কারণ কি? ঈর্ষা। সে মনে করেছিল অজুরিমল গঙ্গাকে নিয়ে পালাচ্ছে। রাঙিয়াকে খুন করলো কেন? ওই যে ঈর্ষা। ঈর্ষার বশে মহিলারা সব কাজ করতে পারে। যেমন করে হোক, সে জেনেছিল যে গঙ্গা তার স্বামীর সঙ্গে দেখা করবে, তাই সে তাদের সন্ধানে গিয়েছিল। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তার বুকে ছুরি বসিয়েছিল। তখন রঙ্গিয়া এই ব্যাপারটা দেখে ভয় পালায়। অজুরিমলের স্ত্রী তার পিছন পিছন যায় আর তারপরে তাকেও খুন করে। সিঁদুর মাখা শিব। দেখো, অজুরিমলের স্ত্রী পাঞ্জাববাসিনী, নিশ্চয়ই সে এই সম্প্রদায়ের একজন। কাজেই তার কাছে সিঁদুর মাখা শিব ছিল। সম্প্রদায়ের একজনের উপর এরকম ব্যবহার করলে তাকে খুন করাই বোধহয় তাদের নিয়ম। তাই দুইজনকে খুন করে সে সেই সিঁদুর মাখা শিব লাশের কাছে রেখে দিয়েছিল। এটা খুব সম্ভবত হতে পারে বটে, কিন্তু তাহলে আপনার গারোয়ানের কথা ঠিক হয় কিভাবে? সে একজন স্ত্রীলোককে আর একজন পুরুষকে গাড়িতে নিয়েছিল। অজুরিমলের স্ত্রী একা আসেনি, সে একজন পুরুষকে সঙ্গে করে নিয়ে যায়। যেমন জোরে ছোড়া মেরেছে, তাতে সেটা কোনো মহিলার কাজ বলে মনে হয় না আমার। কোনো একটা পুরুষের ভেতরে আছে। এই পুরুষটি কে হতে পারে বলে মনে করেন? তারই তো খোঁজ করছি।
এ লোক গুরু গোবিন্দ সিংও হতে পারে, কেননা গুরু গোবিন্দ সিং পাঞ্জাবের লোক। সে নিজে স্বীকার করেছে যে সে এই সম্প্রদায়ের লোক। সম্ভবত এই সম্প্রদায়ের লোক বলে হুজুরিমলের স্ত্রী নিজের স্বামীর দুর্ব্যবহারের কথা তাকে জানিয়েছিল। তাতে খুব সম্ভব গুরু গোবিন্দ সিং তার কাছে রানীর গলিতে যায়, তারপর সেই খুন করে। হ্যাঁ সম্ভব, কিন্তু টাকা চুরি করলো কে? টাকার কথা সবই মিথ্যে সন্দেহ দূর করার একটা ফন্দি। উর্মিচাঁদ নিজের হাতে টাকা সিন্ধুকে রেখেছিল। উমিচাঁদকে এরা হাত করেছে। টাকা না নিয়েই কি হুজুরিমল গঙ্গাকে নিয়ে পালানোর চেষ্টা করছিল? না না, কিছুই ঠিক দাঁড়াচ্ছে না। এই মোকদ্দমাটা নিয়ে খুব বেশি রকমের মাথা ঘামাতে হবে দেখছি। অক্ষয় কুমার নগেন্দ্রনাথকে কি বলতে যাচ্ছিলেন, এই সময় যমুনা দাসের দ্রুত বেগে প্রবেশ। তিনি অত্যন্ত ক্রুদ্ধভাবে অক্ষয় কুমারের দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, আমি আপনার সন্ধানেই এখানে এসেছি। হ্যাঁ, আমি তো উপস্থিতই আছি। মশাই, আপনি আমাদের গঙ্গার সাথে এমন ব্যবহার করেছেন কেন? কোন সাহসে? ওহো, তিনি কি আপনাকে আমায় শাসন করতে পাঠিয়েছেন? না, আমি নিজেই এসেছি। আপনি জানেন গঙ্গা আমার ভাবী স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, তা অবগত আছি। তবে আপনি কোন সাহসে তাকে অপমান করেছেন? না না না, তাকে অপমান করিনি। কর্তব্যের অনুরোধে তাকে দু একটা কথা জিজ্ঞেস করেছি। দুজনের মধ্যে বেশ ভালোই লেগেছে। নগেন্দ্রনাথ ভালো করে লক্ষ্য করছিলেন এতক্ষণ। এবার বললেন, যমুনা দাস অক্ষয়বাবু যা জিজ্ঞাসা করেছেন প্রকৃতই তা তিনি কর্তব্যের অনুরোধে করেছেন। তবে কি উনি মনে করেন যে গঙ্গা এই হত্যাকাণ্ডে জড়িত? তা না হলে তিনি তার কাপড় পরিয়ে রাত্রির 12টার সময় রঙ্গিয়াকে রানীর গলিতে হুজুরিমলের সঙ্গে দেখা করতে পাঠিয়েছিলেন কেন? না, গঙ্গা পাঠায়নি। অক্ষয় কুমার কোনো রকম চাঞ্চল্য প্রকাশ না করে গম্ভীরভাবে বললেন, প্রমাণ নিয়ে আমাদের কাজ। আমরা এটার প্রমাণ পেয়েছি। আপনার কথা শুনবো কেন? আপনি কি মনে করেন গঙ্গা এই দুটো খুন করেছে? এই না না না, তা বলছি না। তবে তিনি কিন্তু ভেতরের অনেক রহস্য জানেন। রাত্রে হুজুরিমলের সঙ্গে তারই দেখা করার কথা ছিল। তাকে নিয়েই হুজুরিমল পালাবেন বলে মনে করেছিলেন। সে যে কারণেই হোক, তিনি অনুগ্রহ করে না গিয়ে তার কাপড় পরিয়ে রঙ্গিয়াকে পাঠিয়ে দিয়েছিলেন। বুড়ো হুজুরিমলের সঙ্গে সে পালাতে যাবে কেন? বিশেষত তার সঙ্গে আমার বিয়ে স্থির হয়েছে যখন। মহাশয়ের 1 পয়সাও কানাকড়ি নেই, কিন্তু হুজুরিমলের টাকা অনেক ছিল। আমি জানি জুয়া খেলে হুজুরিমলের 1 পয়সাও ছিল না। গঙ্গাও তা জানতো। তবে গঙ্গা আরও জানতো যে সেই খুনের রাত্রে হুজুরিমলের কাছে 10,000 টাকা ছিল। আমার কোনো কাজকর্ম ছিল না বলে আমি এই খোঁজ করব বলে মনে করেছিলাম। এখন গঙ্গার অপহরণ ও মিথ্যা অপবাদ দূর করার জন্য আমি প্রাণপণের চেষ্টা করে যে খুন করেছে তাকে বের করব। ভগবান আপনাদের সাহায্য করুন। আমরা তো একরকম হাল ছেড়ে দিয়ে বসে আছি। আমি জানি এই দুটো খুন কে করেছে। আমি জানি পাঞ্জাবের সম্প্রদায়ের দ্বারা যে এই খুন হয়েছে তা আমি বেশ শপথ করেও বলতে পারি। আমি জানি গুরু গোবিন্দ সিংই খুনটা করেছে। আমি তাড়াতাড়ি এটার প্রমাণ দেব, দেখবেন খুব তাড়াতাড়ি দেব প্রমাণ। এই বলে যমুনা দাস উঠে গেলেন। তখন নগেন্দ্রনাথ বললেন, যমুনা দাস যা বলল আমারও তাই মনে হয়। ও কথা অনেকবার শুনেছি। আমি শুধু বলছি আপনার সম্প্রদায়ের সঙ্গে এই খুনটার কোনো সম্পর্ক নেই। কিছুই তো স্থির হচ্ছে না। একটা কিছু তো স্থির করতে হবে। এই এখন আমার সঙ্গে চলুন তো, একটা কাজ আছে। নগেন্দ্রনাথ তাড়াতাড়ি পোশাক বদলে অক্ষয় কুমারের সাথে বের হলেন। তারা দুজনে ললিতা প্রসাদের বাবার সাথে দেখা করতে চললেন। হুজুরিমলের খুনের সময় ললিতা প্রসাদের বাবা কলকাতায় ছিলেন না, পশ্চিমে গিয়েছিলেন। এখন তিনি কলকাতায় ফিরেছেন। অক্ষয় কুমার এখনো পর্যন্ত তাঁর সাথে দেখা করার সুযোগ পাননি। আজ তাই একবার তার সঙ্গে দেখা করা নিতান্তই প্রয়োজন। ভাবলেন যদি তার কাছে কোনো খোঁজ পান। নগেন্দ্রনাথ ও অক্ষয় কুমার বড় বাজারে এসে জানতে পারলেন যে ললিতা প্রসাদের বাবা গদিতে আছেন। দুজনে গদিতে প্রবেশ করলেন। অক্ষয় কুমার দেখলেন তিনি এক স্থবির মারোয়ারি বুদ্ধিমান ব্যবসাদার। চতুর মারোয়ারি যেমন হওয়া উচিত ঠিক সেই রকম মারোয়ারি। তাকে দেখে অক্ষয় কুমার বুঝলেন এও যে তার কাছ থেকে কোনো কথা বের করা সহজ নয়।
অক্ষয় কুমারকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, আপনার কি দরকার? অক্ষয় কুমার নিজের পরিচয় বললেন। এই দিকে আসুন। দুজনে একটা নির্জন ঘরে গিয়ে বসলেন। আপনি এখনো খুনের কিছুই খোঁজ করতে পারেননি? না, খুনি ধরতে পারিনি এখনো, তবে কিছু খোঁজ পেয়েছি। কি পেয়েছেন? আপনাকে তো বলতে পারবো না, আমাদের সেরকম নিয়ম নেই। আমার কাছে কি প্রয়োজনে এসেছেন? এই দু একটা কথা জিজ্ঞেস করতে। আপনি কি হুজরিমল বাবুকে খুব ভালো লোক বলে জানতেন? নিশ্চয়ই, সকলে তাই জানতো। হ্যাঁ, কিন্তু তার কি কোনো দোষ ছিল না? সংসারে কার না দোষ আছে। তাহলে অনুগ্রহ করে বলুন তার কি কি দোষ ছিল। আপনি কি তাঁর দোষ অনুসন্ধানের জন্য আমার কাছে এসেছেন? হ্যাঁ, কোন সাহসে আপনি এ কথা আমাকে জিজ্ঞাসা করছেন? দেখুন, কর্তব্যের অনুরোধে জিজ্ঞেস করছি। কি জন্য তিনি খুন হয়েছেন তা জানতে না পারলে খুনিকে কখনই ধরা যাবে না। তিনি জুয়ারি ছিলেন। মিথ্যে কথা। হ্যাঁ, জুয়ো খেলে তিনি সর্বশান্ত হয়েছিলেন। আপনি কোন সাহসে হুজুরিমলকে এই কথা বলেন? সাহস প্রমাণ, তিনি বেঁচে থাকলে দেউলিয়া হতেন। আপনি কি আমাদের গদির বদনাম রটাতে এখানে এসেছেন? সত্যি কথা অনেক জেনেছি, আর সেই জন্য অনুরোধ করছি, আপনি হুজুরিমল সম্পর্কে যেটুকু জানেন সেটা আমাকে খুলে বলুন। রাগে বৃদ্ধের মুখ লাল হয়ে গেল। তিনি ক্রোধে কাঁপা স্বরে বললেন, মহাশয়, আপনি পুলিশের লোক, কি বলবো। যাই হোক, আমি আপনাকে আর একটি কথাও বলবো না। তবে আমি বলি, হুজুরিমল জুয়ো খেলে সর্বশান্ত হয়েছিল। তার ওপরে আরো গুণ ছিল, তিনি গঙ্গাকে নিয়ে এই দেশ ছেড়ে পালাতে চাইছিল। গুরু গোবিন্দ সিংহ 10,000 টাকা তার কাছে রেখেছিলেন, আর তিনি সেই টাকা নিয়েও চম্পট দিতে চাইছিলেন। সেদিন খুন না হয়ে গেলে পালাতেন তো বটেই। সব 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 মিথ্যে কথা। অক্ষয় কুমার দেখলেন এই কঠিন মারোয়ারির কাছ থেকে কোনো কথাই জানার উপায় নেই। সুতরাং তিনি নিতান্ত বিরক্ত হয়ে সেখান থেকে বিদায় নিলেন। বাইরে এসে নগেন্দ্রনাথকে বললেন, এ বেটাও না হুজুরিমলের মতো বদমাস। কে জানে, বেটারা হয়তো পাওনাদারকে ফাঁকি দেওয়ার জন্য হুজুরিমলকে ইহজীবনের মতো সরিয়ে দিয়েছে। নগেন্দ্রনাথের মনে এ কথা একবারও উদয় হয়নি। বলেন কি, এটাও কি সম্ভব? সবই সম্ভব। এখন এদের বিস্তর দেনা হয়েছে, হুজুরিমল বড় অংশীদার, তারই নামে সমস্ত লোকের পাওনা। তার বেঁচে থাকলে আর রক্ষে নেই। তাই আজ হোক কাল হোক, দুদিন পরে সমস্ত কথা প্রকাশ হয়ে পড়ত। তখন হুজুরিমলকে জেলে যেতে হতো। এই অবস্থায় হাজার লোকে প্রতিদিন আত্মহত্যা করছে, খুন হচ্ছে। এই বুড়ো মারোয়ারি যেমন বদমাস, তাতে একটা গুন্ডা লাগিয়ে হুজুরিমলকে সরিয়ে নিজেকে বাঁচাবে, তাতে আশ্চর্য কি? তবে কি এই বড়ই লোক দিয়ে নিজের অংশীদারকে খুন করেছে? তাহলে আমরা যা কিছু ভাবছিলাম সবই আমাদের ভুল। এটাই যে ঠিক সেটা বলছি না, তবে সম্ভব, খুব সম্ভব। বুড়ো মারোয়ারি যেমন চতুর, তাতে সে নিজেকে বাঁচানোর জন্য এও করতে পারে। তবে প্রমাণ নেই, ওইটাই হলো মুশকিল। এটা খুব সম্ভব বটে, খোঁজ করা উচিত। তা না করে সহজে ছেড়ে দেবো? অক্ষয় কুমার কিছু দূরে এসে বললেন, আসুন একবার গুরু গোবিন্দের সঙ্গে দেখা করে আসি। দুজনে গুরু গোবিন্দ সিং এর বাসায় এলেন। সৌভাগ্যের বিষয়, তিনি তখন ঘরে উপস্থিত ছিলেন। দুজনকে সমাদরে বসালেন। নমস্কার। আরে, নোটের ব্যাপারে আপনাকে দু একটা কথা জিজ্ঞেস করবার জন্য এলাম। বলুন, কি জানতে চান? যে দারোয়ান আপনার নামে চিঠি সহ নোট আপনার চাকরকে দিয়েছিল, তাকে এখন দেখলে চিনতে পারবেন? সে বলে যে লোকটা ছদ্মবেশ পরে এসেছিল। তার বড় লম্বা দাড়ি ছিল বোধহয়। হ্যাঁ, সেই দাড়িটা পরচুলা দিয়ে তৈরি। তবে সে তাকে তখনই ধরল না কেন? কারণ সে লোকটা 1 মিনিটও দেরি করেনি। যাই হোক, নোটগুলো কি দেখতে পারি? পারেন। বলে গুরু গোবিন্দ অন্য ঘর থেকে নোটগুলি এনে অক্ষয় কুমারের হাতে দিলেন। তিনি নোটগুলি ভালো করে দেখে বললেন,
এই 10খানা নোটই কি আপনি হুজুরিমল বাবুকে রাখতে দিয়েছিলেন? না, তবে এই নোট কোথা থেকে এলো? এর কিছুই আমিও ভেবে পাচ্ছি না। এই নোটটা আমি ওজরি মলের কাছে জমা রাখিনি। সেই নোটের নম্বর আমার কাছে এখনও আছে। এটা সে নোট নয়। এর মধ্যে কি একটা নোটও আপনার সেই নোট নয়? হুম, একটিও না। তবে এই নোট কোথা থেকে এলো? কেমন করে বলবো বলুন তো? বোধহয় যে চুরি করেছিল সেই নোট বদলে ফেলেছিল। এখন সেই বদলানো নোটই ফেরত দিয়েছে। কেন ফেরত দিয়েছে? হয়তো ভয়, কিংবা হয়তো অনুতাপে। আচ্ছা, যেই 10,000 টাকা পাওয়ার জন্যে দুটো খুন করেছিল, সে কি এত সহজে টাকা ফেরত দেয়? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আপনার নোট কে ভাঙিয়েছিল জানতে পারলে হয়তো খুনির কিনারা করা যাবে। আপনার সেই নোটের নম্বরগুলো দিন। গুরু গোবিন্দ উঠে গিয়ে আবার একটা কাগজ নিয়ে এলেন। অক্ষয় কুমার নোটের নাম্বার নিয়ে গুরু গোবিন্দের বাড়ি থেকে বেরিয়ে গেলেন। নগেন্দ্রনাথ রাস্তায় এসে বললেন, এই নোটের ব্যাপারে আপনার কি ভাবনা? আমি এখনই কিছুই ভাবছি না। আশ্চর্যের বিষয়, এই নোট কে ভাঙিয়েছিল তা এখনো প্রকাশ পায়নি। হয়তো সেই নোট এখনো কেউ ভাঙায়নি। এমন কে মহাত্মা আছে যে ঘর থেকে 10,000 টাকা দান করবে? এটাও তো গুরু গোবিন্দ সিং এর একটা ফন্দি হতে পারে। নগেন্দ্রবাবু, এটা উপন্যাস লেখা নয়। এটা তো অনেক গোলযোগ, ক্রমেই গোলযোগ বৃদ্ধি হচ্ছে, সাথে রহস্য ক্রমে জটিল হচ্ছে। যাই হোক, আমি আপনাকে একটা কাজের ভাত দিচ্ছি। বলুন। এই নোটটা কে কোথায় ভাঙিয়েছে কিনা আপনি এখনই সেটার খোঁজ করুন। যথাসাধ্য চেষ্টা করব। যদি কেউ নোট ভাঙিয়ে থাকে নিশ্চয়ই জানতে পারা যাবে। যান। তাহলে আপনি কি খুনি ধরতে পারবেন? হতেই পারে। আমার বিশ্বাস, হুজুরিমল যখন খুন হয় তখন তার কাছে গুরু গোবিন্দ সিংহের 10,000 টাকার নোট ছিল। যে খুন করেছে সে হয়তো নোটগুলো নিয়েছিল। তাই যদি হয় তবে সে বেনামি করে নোট ভাঙাতে পারে। সম্ভব, তবুও তাকে বের করতে পারলে খোঁজ পাওয়া যাবে। আপনার ওপরে এই ভারটা থাকলো। প্রাণপণে চেষ্টা করব। এদিকে আমি অন্য চেষ্টায় রইলাম। যত দূর যা করতে পারেন খবর দেবেন। দেব, তবে মাঝে মাঝে আপনার সঙ্গে দেখা হওয়া প্রয়োজন। হ্যাঁ, দেখা তো নিশ্চয়ই করব। তখন দুজনে দুদিকে চলে গেলেন। নগেন্দ্রনাথ সেই দিন থেকে সেই নোট কোথায় কে ভাঙিয়েছে তারই খোঁজ করতে লাগলেন। দিনের পর দিন অতিবাহিত হতে লাগল। অক্ষয় কুমার খুনের এখনো কোনো কিনারা করতে পারেননি। তার বিশ্বাস, রঙ্গিয়ার কোনো ভালোবাসার লোক ছিল। সে কোনোভাবে জানতে পারে যে রঙ্গিয়া রাতের বেলা গোপনে হুজুরিমলের সাথে দেখা করতে যাচ্ছে, তাই সে তাকে অনুসরণ করেছিল। সেই রাগে উন্মত্ত হয়ে প্রথমে হুজুরিমলকে খুন করে, তারপর সে রঙ্গিয়ার সঙ্গে এসে গাড়িতে ওঠে, পরে গঙ্গার ধারে এসে তাকেও খুন করে। এমন খুন প্রায়ই হয়, কিন্তু কে রঙ্গিয়ায় ভালোবাসে তা অক্ষয় কুমার এতদিনে কিছুতেই জানতে পারলেন না। তার দৃঢ় বিশ্বাস যে কেউ নিশ্চয়ই ছিল, কিন্তু কে সে লোকটা এটাই সমস্যা। অনেক অনুসন্ধানেও তিনি এটা জানতে পারলেন না। তিনি এই খুনের বিষয় নিয়ে নিজের ঘরে বসে চিন্তা করছিলেন। এই খুন নিয়ে ভাবতে গিয়ে তার খাওয়া ঘুম সব গিয়েছে। আজও এই বিষয় কি করবেন না করবেন মনে মনে ভাবছিলেন। এই সময় সেখানে অত্যন্ত ব্যস্তভাবে নগেন্দ্রনাথ উপস্থিত হলেন। তিনি ঘরে ঢুকেই বললেন, যে কাজের ভার দিয়েছিলেন তা সম্পন্ন করেছে। আরে ব্যাপার কি? হ্যাঁ, নোট যেখানে ভাঙিয়েছে তা খোঁজ করে বের করেছে। অক্ষয় কুমার শুনে সন্তুষ্ট হলেন, বললেন, খুনের আগেই লোকটা নোট ভাঙিয়েছিল। কাজেই গুরু গোবিন্দ সিংহের নোটের নম্বর চারিদিকে দেওয়ায় নোট আর ধরা পড়েনি। আমি জানি কেন আগে ভাঙিয়েছিল। কেন? আপনি কি মনে করেছেন? নোট চুরি প্রকাশ হওয়ার অনেক আগে না ভাঙালে এত বড় নম্বরী নোট পরে ভাঙানোর আর তার উপায় ছিল না। কে ভাঙিয়েছে বলে আপনি অনুমান করেছেন?
এটা অনুমান করা কি খুব কঠিন কাজ? কে করেছে বলে মনে হয়? কেন, হুজুরিমল? তা নয়, তবে কে? ললিতা প্রসাদ। ললিতা প্রসাদ? এই বলে অক্ষয় কুমার সবেগে লাফিয়ে উঠলেন। এটা আমি একবারও মনে করিনি। আপনি ঠিক জেনেছেন তো? হ্যাঁ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই কলকাতারই একটি বড় গদিতে ভাঙিয়েছে। তারা ললিতা প্রসাদকে বেশ চেনে। তাড়াতাড়ি চলুন, আমাদের এক্ষুনি একবার ললিতা প্রসাদের সঙ্গে দেখা করতে হবে। আপনি তাকে গ্রেপ্তার করবেন নাকি? নিশ্চয়ই, যদি কারণ দেখি। জানি না সে কি বলবে। 2000টা মিথ্যে কথা বলবে। নাও বলতে পারে। ফাঁসি কাঠ থেকে গর্দান সরাতে অনেকে অনেক মিথ্যে কথা বলে। তবে কি আপনি মনে করেন সেই খুন করেছে? আমি এখন কিছুই মনে করছি না। দেখি তার কি বলার আছে। দুজনে তাড়াতাড়ি এসে ললিতা প্রসাদের সাথে দেখা করলেন। তারা মনে করেছিলেন যে ললিতা প্রসাদকে এ কথা জিজ্ঞাসা করলে তিনি ইতস্তত করবেন, কি হয়তো একেবারেই অস্বীকার করবেন, বা তার কোথাও ভাবভঙ্গির পরিবর্তন হবে। কিন্তু ললিতা প্রসাদের ভাবে তারা দুজনেই বেশ আশ্চর্য হয়ে গেলেন। তাকে এ কথা জিজ্ঞাসা করা মাত্র তিনি কথাটা স্বীকার করলেন, বিন্দু মাত্র ইতস্তত করলেন না। হ্যাঁ, আমি নোট ভাঙিয়েছিলাম। অক্ষয় কুমার তাকে সন্দেহ করছেন বলে তিনি মহারুষ্ট হলেন। বললেন, আমি নোট ভাঙিয়েছিলাম বলে আপনি মনে করেছেন যে আমি এই খুনের মধ্যে আছি। আপনি অদ্ভুত লোক মশাই, সেই বিষয়ে কিন্তু একটু সন্দেহ নেই। অনেক সময় না আমাদেরকে অদ্ভুত হতে হয়। তবে শুনতে পারি কি, আপনি এই নোট কিভাবে ভাঙালেন? নোট হলো গুরু গোবিন্দ সিংহের, তিনি জমা রাখলেন হুজুরিমলের কাছে, আর নোট ভাঙালেন আপনি। কেন? হ্যাঁ, আমি নোট ভাঙিয়েছিলাম। হজুরিমল বাবু অনুরোধ করেছিলেন বলেই আমি ভাঙিয়েছিলাম। কেন? গুরু গোবিন্দ সিংহ হজুরিমলকে নোট বদলে রাখতে অনুরোধ করেছিলেন। অক্ষয় কুমার নগেন্দ্রনাথের দিকে তাকালেন। নগেন্দ্রনাথও কিছু বুঝতে না পেরে তাঁর দিকে তাকিয়ে রইলেন। দুজনেই অবাক। এটা কিন্তু ঠিক কথা নয়। নোট বদলানো হয়েছে দেখে গুরু গোবিন্দ সিংহ আশ্চর্যান্বিত হয়েছিলেন। তিনি এর কিছুই জানতেন না। আমি তা জানি না। হজুরিমল বাবু খুন হবার প্রায় 3 সপ্তাহ আগে একদিন গোপনে নিয়ে গিয়ে আমাকে একটা কাজ করার জন্য বিশেষ অনুরোধ করেন। তিনি আমাদের গদির অংশীদার, আমার বাবার বন্ধু। আমি তার অনুরোধ রক্ষা করতে বাধ্য। হ্যাঁ, নিশ্চয়ই। অনুরোধটা জানতে পারি কি? তিনি বলেন যে গুরু গোবিন্দ সিংহ পাঞ্জাবের একটা সম্প্রদায়ের লোক, তিনিও তাই। এই সম্প্রদায়ের 10,000 টাকা কি কাজের জন্য গুরু গোবিন্দ সিং কলকাতায় এনেছেন। এই সম্প্রদায়ের সব কাজই গোপনে হয়। কে এই সম্প্রদায় আছে তা কেউ জানতে পারে না। অনেক বড় লোক এই সম্প্রদায়ভুক্ত, তারাই টাকা দিয়ে থাকেন, কিন্তু তারা কিছুতেই এটা চান না যে অন্য কেউ এই ব্যাপারে জানুক। এই সব নম্বরি নোট তারাই দিয়েছিলেন, পাছে গুরু গোবিন্দ সিং বা হজুরিমল ভাঙালে কাদের নোট লোকে জানতে পারে, এই জন্য তিনি আমাকে নোটগুলি ভাঙিয়ে দিতে অনুরোধ করেন। এ কি অন্যায় কাজ? নিশ্চয়ই নয়। তাই আমি নোট ভাঙিয়ে অন্য নোট এনে তাকে দিয়েছিলাম। লুকিয়ে গোপনে নোট ভাঙাইনি আমি। ও, এই কথা আমাকে আগে বলেননি কেন? হজুরিমল বাবু এই কথা প্রকাশ করতে বিশেষভাবে নিষেধ করেছিলেন আমাকে, পাছে অন্য কাউকে দিয়ে ভাঙালে প্রকাশ হয় বলেই তিনি এই অনুরোধ আমাকে করেছিলেন। তিনি খুন হওয়ার পরেও আপনি বলেননি কেন? বলবো ভেবেছিলাম, কিন্তু পাছে আপনারা আমাকে সন্দেহ করেন, এই ভয় আমি আর বলিনি কিছু। আপনি কি শোনেননি গুরু গোবিন্দ সিংহ নোট ফেরত পেয়েছেন? হ্যাঁ, শুনেছি। আপনি যে নোটগুলো ভাঙিয়ে এনেছিলেন ঠিক সেইগুলোর সাথে নম্বর মিলেছে। হতে পারে যে চুরি করে নিয়েছিল সেই ভয় ফেরত দিয়েছিল। আচ্ছা, আপনি সচক্ষে দেখেছিলেন যখন হুজুরিমল বের হয়ে যান তখন উর্মিচাঁদ নোটগুলো সিন্ধুকে রেখেছিলেন? হ্যাঁ, আমি সেখানে ছিলাম। আচ্ছা, তারপর কি আর কেউ সেখানে আসেনি? তা আমি ঠিক বলতে পারি না, উমিচাঁদ জানে। এই বলে ললিতা প্রসাদ উঠলেন। মহাশয়, আমার অনেক কাজ আছে, এখন আপনারা আসতে পারেন।
ভদ্রলোককে অনর্থক বিপদগ্রস্ত করা আপনাদের স্বভাব। ভদ্রলোকের নামে কখনো এমন অপবাদ দেবেন না। দেখুন, আপনার নামে কিন্তু কোনো অপবাদ দেওয়া হয়নি। কেবল জিজ্ঞাসা করা হয়েছে আপনি নোটগুলো ভাঙিয়েছিলেন কিনা, আর ভাঙিয়েছেনই বা কেন। নমস্কার, আপনারা এখন যেতে পারেন। নগেন্দ্রনাথ এই যুবকের ব্যবহারে নিজেকে অপমানিত মনে করে বেশ রেগে গেলেন। অক্ষয় কুমার বাইরে যাওয়ার সময় মাথা নাড়িয়ে বললেন, অতি দর্পে হত লঙ্কা। ললিতা প্রসাদ কোনো কথা বললেন না, মুখটা অন্যদিকে করে নিলেন। রাস্তায় এসে নগেন্দ্রনাথ জিজ্ঞাসা করলেন, এখন কি করবেন? একবার গুরু গোবিন্দ সিংহের সঙ্গে দেখা করে জিজ্ঞেস করব ও সত্যিই নোট ভাঙানোর জন্য অনুরোধ করেছিল কিনা। আমি একবার যমুনার সঙ্গে দেখা করতে চাই, আপনি কি বলেন? নগেন্দ্রবাবু, ঠিক আছে, দেখবেন হঠাৎ প্রেমে পড়ে যাবেন না। আপনার সব সময় বিদ্রুপ। না না, বিদ্রুপ নয়। যাক, এখন আপনি এই ব্যাপারে কি বলেন? দেখুন, সে ব্যাপারে কোনো কথা বলবে বলে অন্তত আমার মনে হয় না। আপনাকে পুলিশের লোক বলে না বলতেও পারে। আপনাকে তো ঠিক তাই মনে করবে। চেষ্টা করে দেখতে ক্ষতি কি? কেন, সে রাতে হজুরি মলের সঙ্গে দেখা করেছিল। যদি সে বলে তাহলে হয়তো আমরা নতুন কিছু জানতে পারবো। কেবল হুজুরি মলের সঙ্গে দেখা করা নয়, তার একটু আগে উর্মিচাঁদের সঙ্গে গদিতে দেখা করেছিল। এ কথা কে বলল? আপনি তো আমাকে এ কথা বলেননি। হ্যাঁ, আগে জানতে পারিনি তাই। কেন এসেছিল? উর্মিচাঁদ বলে হুজুরিমল তাকে পাঠিয়েছিল। কেন? টিকিট আনবার জন্য হুজুরিমল তাকে পাঠিয়েছিল। আশ্চর্যের বিষয়, সন্দেহ নেই টিকিট আনার জন্য হজুরি মল আর কি লোক পায়নি? যাচ্ছেন তো যান, দেখুন তার কাছ থেকে যদি কোনো খবর বার করতে পারেন। চেষ্টা করায় ক্ষতি কি? নগেন্দ্রনাথ চন্দননগরে যাওয়া স্থির করে রওনা হলেন। অক্ষয় কুমার গুরু গোবিন্দ সিংয়ের বাসার দিকে চললেন। কেবল যে অক্ষয় কুমার যমুনাকে নিয়ে নগেন্দ্রনাথের সাথে রহস্য করলেন তা নয়, প্রকৃতপক্ষেই যমুনাকে দেখা অবধি নগেন্দ্রনাথের হৃদয়ে তার ছবি আঁকা হয়ে গিয়েছে। তবে একজন হিন্দুস্থানি আরেকজন বাঙালি, তবুও তিনি তাকে একবার দেখবেন বলেই চন্দননগরে চললেন। তার কাছে যে তিনি বেশি কিছু জানতে পারবেন এমন আশা করেননি। নগেন্দ্রনাথ পুলিশ সংশ্লিষ্ট লোক না হলে তার সাথে যমুনার দেখা হওয়ার আশা ছিল না। তিনি হুজুরিমলের খুনের ব্যাপারে যমুনার সাথে দেখা করতে চান। এই খবর পেয়ে যমুনা তার সাথে দেখা করতে এলো। নগেন্দ্রনাথ প্রথমে কি বলবেন, কিভাবে কথা শুরু করবেন কিছুই স্থির করতে পারলেন না। অবশেষে মাথা চুলকোতে চুলকোতে বললেন, আমি সেই মোকদ্দমার জন্য এসেছি। যমুনা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সে সেই রকমভাবেই মৃদু মধুর স্বরে বলল, মেসোমশাইয়ের খুনির বিষয়ে কোনো খোঁজ পেলেন? আমি খুনের ব্যাপারের জন্য এখানে আসিনি, চুরির জন্য এসেছি। চুরির জন্য? নগেন্দ্রনাথ দেখলেন হঠাৎ তার মুখ মলিন হয়ে গেল। দেখে তিনি বেশ বিস্মিত হলেন। যে 10,000 টাকা আপনার মেসোমশাইয়ের সিন্দুক থেকে চুরি গিয়েছিল। কোন টাকা? কি হয়েছে? গুরু গোবিন্দ সিং সে টাকা ফেরত পেয়েছেন। ফেরত পেয়েছেন? যমুনা এমনভাবে এই কথা বলল যে বিস্মিত হয়ে নগেন্দ্রনাথ তার মুখের দিকে তাকালেন। না, এ হতে পারে না, নিশ্চয়ই এ হতে পারে না। গুরু গোবিন্দ টাকা পেয়েছেন। তবে খুনি ধরা পড়েছে? না, ধরা পড়েনি। ধরা পড়েনি? তবে টাকা ফেরত কিভাবে হলো? একজন অজানা লোক গুরু গোবিন্দ সিং এর বাসায় তার চাকরের কাছে একটা চিঠি রেখে যায়। সেই চিঠির মধ্যে 10,000 টাকার নোট ছিল। তাহলে সেই লোকই খুন করেছিল, সেই মেসোমশাইয়ের কাছ থেকে টাকা নিয়েছিল। নিশ্চয় সেই তাকে খুন করেছিল, এ নিশ্চয় সেই লোক। তা কিভাবে হবে? হজুরিমল বাবু যখন গদি হতে যান তখন অমিচাঁদ টাকা সিন্ধুকে বন্ধ করে রাখে। তিনি আর গদিতে ফেরেননি। তবে সে রাতে তার সঙ্গে টাকা কিভাবে থাকবে? যমুনা নিতান্ত বিচলিত হল।
সে কাঁপা স্বরে অস্পষ্টভাবে বলল, তা ঠিক কথা, আমার ভুল হয়েছে। নগেন্দ্রনাথ স্পষ্ট বুঝলেন টাকার ব্যাপারে যমুনা সমস্ত কথাই জানে, সে কিছুতেই বলছে না। দেখুন, আপনার কোনো কথা গোপন করা উচিত নয়। আপনি সমস্ত কথা না বললে একজন নির্দোষ ব্যক্তি জেলে যাবে, হয়তো তার ফাঁসিও হবে। যমুনার মুখ থেকে কথা সরল না, সে বাঁশ পাতার মতো কাঁপতে লাগল। তার মলিন মুখ আরো মলিন হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে যমুনা অন্যদিকে মুখ ফেরাল। নগেন্দ্রনাথ কিছুই বুঝতে না পেরে বললেন, আপনি সব কথা জানা সত্ত্বেও সে কথা প্রকাশ না করায় যদি একজন লোক বিনা দোষে ফাঁসি কাটে ওঠে, তাহলে আপনার এই জীবনে আর শান্তি থাকবে না। যমুনা সভয়ে চারিদিকে তাকাল, মৃদু স্বরে বলল, আমার বলতে সাহস হয় না। কে টাকা নিয়েছে তা আমাকে বলুন, কোনো ভয় নেই। তার মিষ্টি কথাই হোক বা অন্য কোনো কারণে হোক, যমুনা যেন কিছু আশ্বস্ত হল। ধীরে ধীরে বলল, আমি পাঞ্জাবের সম্প্রদায়ের ভয় বলতে পারিনি। শুনেছি তারা খুন করে। আপনার কোনো ভয় নেই, বলুন। এখন না বললেই নয়, বিশেষত আপনি ভদ্রলোক। আপনি নির্ভয়ে বলুন, কোনো ভয় নেই। কে টাকা নিয়েছে আমি জানি। কে বলুন। যমুনা নীরবে দাঁড়িয়ে রইল। তখন নগেন্দ্রনাথ বললেন, কে? উমিচাঁদ? না। তবে কে? গুরু গোবিন্দ সিং? না, যমুনা। হ্যাঁ, তুমি তুমি হ্যাঁ, আমি। যমুনার কথা শুনে তার মাথা ঘুরতে লাগল। তিনি যাকে মানবী রূপে দেবী মনে করেছিলেন, যার অপরূপ লাবণ্যে তিনি মুগ্ধ হয়েছিলেন, নিজের অনিচ্ছা সত্ত্বেও যার মূর্তি সর্বদাই তার হৃদয়ে উদিত হচ্ছিল, প্রকৃতপক্ষে যাকে একবার দেখতে পাবেন বলে তিনি আজ চন্দননগরে এসেছিলেন, সেই খুনের ব্যাপারে জড়িত। সে কেবল খুনি নয়, চোর পর্যন্ত। তিনি স্তম্ভিতভাবে কিছুক্ষণ ব্যাকুলভাবে যমুনার মুখের দিকে তাকিয়ে রইলেন। যমুনা তার মনের ভাব বুঝল। সে সগর্বে মাথা তুলে দাঁড়াল। তার সেই ভাবে তার সৌন্দর্য শতগুণ বৃদ্ধিপ্রাপ্ত হল। নগেন্দ্রনাথ যমুনা সেই মনোমোহন ভঙ্গিতে আবার মুগ্ধ হলেন। ভালো করেছি কি মন্দ করেছি আমি জানি না। যা করেছি মেসোমশাইয়ের হুকুমে, তারই জন্য করেছি। এ কথা কাউকে বলিনি, তারই অনুরোধে প্রকাশ করিনি। কিন্তু এখন প্রকাশ না করলেই নয়, তাই বলছি। বলুন। তার কি বলার আছে শোনার জন্য নগেন্দ্রনাথ ব্যগ্র হয়েছিলেন। সে যে কোনো কুকাজ করতে পারে তা তার মন মানছিল না। এই চিন্তাতেও তার মনে কষ্ট হচ্ছিল। মৃত্যুর দিন সকালে মেসোমশাই আমাকে ডেকে গোপনে বললেন, দেখো যমুনা, তোমায় আমি বড় ভালোবাসি। আমি জানি তুমিও আমাকে বড় ভালোবাসো। সেই জন্য তোমাকেই বলছি, দেখো, এ কথা কিছুতেই যেন কাউকে বলো না, ঠিক আছে? আমি মেসোমশাইকে খুব ভালোবাসতাম। আমি তার কাছে অঙ্গীকার করলাম। আমি প্রাণ থাকতে সে অঙ্গীকার কখনো ভাঙতামও না। কিন্তু এখন প্রকাশ না করলে একজন নির্দোষ ব্যক্তির ফাঁসি হতে পারে। তাই বলছি, একদিন মেসোমশাইয়ের কাছ থেকে শুনেছিলাম, তিনি যখন পাঞ্জাবে মাসিমাকে বিয়ে করতে চান, তখন এক সম্প্রদায়ের মধ্যে গিয়ে পড়েন। সম্প্রদায়ের কথা আমরা শুনেছি। সে সম্প্রদায়ের চিহ্ন সিঁদুর মাখা শিব। হ্যাঁ, যে এই সম্প্রদায়ভুক্ত হয় সে আর কখনো এই সম্প্রদায় ত্যাগ করতে পারে না। প্রাণপণে এই সম্প্রদায়কে সাহায্য করতে সে বাধ্য থাকে। না করলে প্রাণদণ্ডও হয়। যে কোনো উপায়ে এই সম্প্রদায় তাকে খুন করে। এটাও আমরা শুনেছি। মাস কয়েক হলো গুরু গোবিন্দ সিংহ এসে মেসোমশাইকে এই সম্প্রদায়ের 10,000 টাকা রাখতে দেয়। গুরু গোবিন্দ সিংহ এই সম্প্রদায়ের একজন। তাও আমরা জানি। সম্প্রদায়ের টাকা যে চুরি গিয়েছিল, তাও আমরা জানি। মেসোমশাইয়ের খুনের 1 সপ্তাহ আগে তিনি তার বিছানায় হঠাৎ একদিন সিঁদুর মাখা শিব দেখতে পান। সিঁদুর মাখা শিব? হ্যাঁ, ওই সম্প্রদায় যাকে কোনো কাজ করতে হুকুম করে তাকে কোনোভাবে একটা সিঁদুর মাখা শিব পাঠিয়ে দেয়। এটার অর্থ এই যে
যদি সে সম্প্রদায়ের হুকুম না শুনে তবে তাকে সেই সম্প্রদায় খুন করে এবং তার কাছে একটা সিঁদুর মাখা শিব রেখে দেয়। এসবও আমরা শুনেছি। সেই শিবের সঙ্গে মেসোমশাই একটা চিঠিও পান। ওই চিঠিতে লেখা ছিল, তোমাকে হুকুম করা হচ্ছে, তুমি চিঠি পাওয়া মাত্র বড়বাজারের রানীগলিতে শনিবার রাত 12টার সময় তোমার কাছে যে 10,000 টাকা আছে তা শান্তপ্রসাদকে দিয়ে আসবে। যেন এর অন্যথা না হয়, সাবধান। আপনি ওই চিঠি দেখেছিলেন? হ্যাঁ, মেসোমশাই আমাকে দেখিয়েছিলেন। তারপর তিনি কি করবেন স্থির করলেন? তিনি সম্প্রদায়ের হুকুম অমান্য করতে সাহস করলেন না। তিনি জানতেন নিশ্চয়ই গোপনে সম্প্রদায় তাকে খুন করবে। তিনি টাকা শান্তপ্রসাদকে পৌঁছে দেওয়াই স্থির করলেন। অথচ তিনি এ কথা গুরু গোবিন্দ সিংহকে প্রকাশ করতে সাহস করলেন না, কারণ তিনি জানতেন এ কথা গুরু গোবিন্দ সিংহের কাছে প্রকাশ করলেও সম্প্রদায় তাকে খুন করবে। এমন ভয়ানক সম্প্রদায় তো দেখা যায় না। হ্যাঁ, আমিও সম্প্রদায়ের ভয়ে এতদিন কোনো কথা প্রকাশ করতে সাহস করিনি। আপনি খুবই ভদ্রলোক, তাই বলছি। তারপর তিনি কি করলেন? এই জন্য তিনি শনিবার রাতে গোপনে শান্তপ্রসাদকে টাকা পৌঁছে দেবেন বলে ঠিক করলেন। গুরু গোবিন্দ টাকা চাইলে কি করতেন? তিনি সেই দিনই আগ্রায় যাচ্ছিলেন। ভেবেছিলেন গুরু গোবিন্দ তাড়াতাড়ি টাকা চাইবে না, চাইলেও টাকা চুরি গিয়েছে ভাববে, তাকে সন্দেহ করবে না। এই জন্য তিনি টাকা নিয়ে উমিচাঁদকে গদির সিন্ধুকে রাখতে দেন। তা তো আমরা জানি। তিনি উমিচাঁদকে টাকা রাখতে দিলে সে ললিতা প্রসাদের সামনে সিন্ধুকে টাকা বন্ধ করে রাখে। পরে তিনি আর গদিতে যাননি। তিনি টাকা পেলেন কোথা থেকে? তাই বলছি, মেসোমশাই এসব কথা আমাকে বলে আমার 2 হাত ধরে বললেন, যমুনা, কেবল তুমি আমায় রক্ষা করতে পারো, নয়তো ওই সম্প্রদায়ের লোকের কাছ থেকে আমার রক্ষা নেই যমুনা, রক্ষা নেই। আমি প্রাণ দিয়ে হলেও তিনি যা বলবেন তাই করব, স্বীকার করলাম। তখন তিনি বললেন, শোনো, তুমি সন্ধ্যার পর ওই আমার গদিতে যাবে। ওখানে আমি একটা রেলের টিকিট ফেলে আসব। সিন্ধুকের ঘরেতে অমিচাঁদ ছাড়া আর কেউ কিন্তু থাকে না। তাকে কোনো রকমে অন্য কোথাও পাঠিয়ে দেবে, আর তারপর সিন্ধুক থেকে টাকা বের করে আমায় দেবে। কেমন? আপনি সিন্ধুক খুললেন কিভাবে? সিন্ধুকের একটা চাবি উমিচাঁদের কাছে আর একটা মেসোমশাইয়ের কাছে থাকত। তিনি সেই চাবিটা আমাকে দিলেন। আপনি এই কাজ করতে রাজি করলেন? কি করি, এ অবস্থায় পড়লে আপনিও করতেন। আমি এ কাজ না করলে সম্প্রদায় মেসোমশাইকে খুন করে। এই কলকাতা শহরে খুন করা সহজ নয়। সম্প্রদায়ই তো তাকে খুন করেছে। কেমন করে জানলেন? নিশ্চয়ই করেছে। তার মৃতদেহের কাছে একটা সিঁদুর মাখা শিব পাওয়া গিয়েছে। ওই শিব সম্প্রদায়ের চিহ্ন। এই ব্যাপারে পরে আলোচনা করব। তারপরে আপনি কি করলেন? আমি তার কথা মতো সন্ধ্যার পর গদিতে গিয়েছিলাম। সিন্ধুকের ঘরে উমিচাঁদ ছাড়া আর কেউ ছিল না। আমি তাকে টিকিটের কথা বললাম, সে আমাকে টিকিট দিল। তারপর আমি জল খেতে চাইলে সে জল আনতে ছুটল। সেই অবসরে আমি সিন্ধুক খুলে টাকা বের করে নিলাম। উমিচাঁদ ফিরে এলে আমি মেসোমশাইয়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করলাম। তিনি আমাকে ঘুমটা দিয়ে যেতে বলেছিলেন। আমি সেভাবেই গিয়েছিলাম। সেজন্য কেউ আমায় চিনতে পারেনি। তার সঙ্গে দেখা হলে তিনি আমায় বলেন যে একটু আগে গুরু গোবিন্দ সিংহ এসেছিল। তিনি গুরু গোবিন্দ সিংকে কিভাবে ঠান্ডা করবেন কিছু ভেবেছিলেন? তিনি ভেবেছিলেন এখানে থাকবেন না, সুতরাং টাকা গিয়েছে শুনে গুরু গোবিন্দ সিংহ হঠাৎ তার কিছুই করতে পারবে না। সময়ে সম্প্রদায় নিশ্চয়ই টাকার সংবাদ দেবে, তখন তার আর কোনো ভয় থাকবে না। হজরিমল বাবু খুব সাবধানী লোক ছিলেন, সন্দেহ নেই। সাবধানী হয়ে আর খেয়ে লাভ হলো? সম্প্রদায়ই শেষে তাকে খুন করল। এ কথা আমি বিশ্বাস করি না। কেন? তবে কে তাকে খুন করল? যদি সম্প্রদায় খুন না করে থাকে তবে তার কাছে সিঁদুর মাখা শিব পাওয়া যাবে কেন? সম্প্রদায় যদি খুন করে তবে এই খুনের পর টাকা নিয়ে সম্প্রদায় আবার গুরু গোবিন্দ সিংকে ফেরত দেবে কেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি ওই দুটো রেলের টিকিট
তুমি যাদের কাছ থেকে এনে সমস্যাকে দিয়েছিলেন? হ্যাঁ, আপনি এসব কথা জিজ্ঞেস করছেন কেন? হজুরিমল যে 2টো টিকিট কিনেছিলেন তার একটি ছিল গঙ্গার জন্য। তিনি সেই রাতে গঙ্গাকে নিয়ে বোম্বে পালাচ্ছিলেন। হজুরিমল ভালো লোক ছিলেন না। তিনি সম্প্রদায়ের 10,000 টাকা আপনাকে দিয়ে চুরি করিয়ে নিজের স্ত্রী পরিবার ফেলে একটি কুলটাকে নিয়ে পালাচ্ছিলেন। তিনি আপনাকে যা বলেছেন তা সর্বৈব মিথ্যা। তবে কে তাকে খুন করলো? তারই খোঁজ চলছে। সম্ভবত হজুরিমল যে শান্তপ্রসাদের কথা বলেছিলেন, সে কোনো গতিকে ভেতরের কথা জানতে পেরে সম্প্রদায়ের টাকাচোর হজুরিমলকে খুন করেছিল। এমন পাষণ্ডের মৃত্যু হয়েছে, ভালোই হয়েছে। যমুনা ব্যাকুলভাবে নগেন্দ্রনাথের দিকে তাকালো। তার 2টো চোখ জলে ভরে গেল। সে তাড়াতাড়ি সেখান থেকে উঠে গেল। শুনছিলেন আজকের নিবেদন, লেখক পাঁচকড়িদের কলমে শিবের রং লাল। গল্প পাঠে গণেশ, ভৃত্য এবং দারোয়ানের ভূমিকায় আমি সায়ন। হুজুরিমল এবং ভদ্রলোক সূর্য, নগেন্দ্রনাথ রূপঙ্কর, অক্ষয় সুপ্রিয়, ললিতা প্রসাদ বাল্মীকি, গুরু গোবিন্দ সিং নীল, যমুনা এবং গঙ্গা শ্রাবস্তী, যমুনা দাস পার্থ, রমণী অঙ্কিতা এবং অন্যান্য চরিত্রে স্নেহাশিস। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ মুরালি। টিম ফিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, গল্পে থাকবেন।